আপনাদের সবাইকে যারা জয়েন করেছেন আজকে আমাদের অ্যাটমিক হ্যাবিটের দ্বিতীয় দিনের সেশন। আপনারা যারা জয়েন করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করেছি যে আজকের এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সেশনের মতো অনেকটা হবে। আপনারা নিজেদেরকে ইভ্যালুয়েট করতে পারবেন। কথা শোনার জন্য শোনা না, আপনার সে কথা শুনে সাথে সাথে আমরা যদি সেটাকে একটা এফেক্টিভ ওয়েতে নিয়ে আসতে পারি, একটা ছন্দের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে এই ছন্দটা, এই চলার পরটাই আমাদেরকে হ্যাবিটটা অর্থাৎ অভ্যাসটা তৈরি করে দেবে। তো কথা হচ্ছে যে আমরা কথা বলবো সুস্থতা। চলে আসি আবার আমাদের সেই একাডেমির ভাষা। আমরা কথা বলবো সুস্থতার, কেননা সুস্থতার মাঝ থেকেই প্রশান্তি শব্দের জন্ম নেয়। এবার আপনারা একটু ভেবে দেখেন, আমি প্রত্যেকটা কথা বলবো, আজকে কথা বেশি বলবো না, আজকে কথা যত কম আপনাদের কাজ হবে, আপনারা প্রত্যেকে রিফ্লেক্ট করবেন। এভরিওয়ান হ্যাজ টু রিফ্লেক্ট। এবারে কাজ হচ্ছে আপনাদের, কারণ আমার যে দায়িত্বটা ছিল প্রথম অবস্থায়, আমি জমিটাকে চষেছি এবং এখন আমার কাজ হচ্ছে সেখানে বীজ বপন করা। তো আমি ড্রপিং করতে থাকবো, আপনারা দোজ হু হ্যাভ বিন ফার্টাইল ল্যান্ড, দে উইল বি এবল টু গ্র্যাব ইট ফাস্টার এবং দে উইল গেট দ্য ফ্রুট আউট অফ ইট। তো আমার কথাটা হচ্ছে যে আমরা কথা বলবো সুস্থতার, কেননা সুস্থতার মাঝ থেকেই প্রশান্তি শব্দের জন্ম নেয়। আপনি যদি শান্তি চান, প্রশান্তি চান, তো আপনি সুস্থ হতে হবে। আর সুস্থ হতে হলে আপনাকে কাজ করতে হবে। আমরা দিগন্তে নিজেদের দৃষ্টি নিবন্ধিত করব। দিগন্ত হচ্ছে হোরাইজন। আমরা ঘরের মধ্যে এই চার দেয়ালের মাঝখানে থেকে নিজেদেরকে ছোট্ট মানুষ হিসাবে, অযোগ্য মানুষ হিসাবে, অপদার্থ মানুষ হিসাবে নিজেদের কোনো সময় ভাববো না। আমাদের দিগন্ত অনেক ব্যাপক, আর এই দিগন্তে আপনার চোখ যত দূর যায় ততটুকু আপনি আপনার জ্ঞান অর্জন করতে পারেন, শিখতে পারেন। কিন্তু এই দিগন্তে আপনার চোখ মেলার পরে সেখান থেকে যা শিখবেন সেটা নিজের মধ্যে আপনাকে রপ্ত করতে হবে। তা আমি দু একটা ভূমিকা কথা বলবো এখানে, যেহেতু আমরা একাডেমির সাথে জড়িত, সেহেতু আজকে আমার মানে আমি একটা সুন্দর একটা জিনিস মাথায় আসছে। আমি কিছু কিছু ছোট ছোট রেপ্লিকা নিয়ে, ছোট ছোট দিয়ে আমি কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। আমরা একটা সবসময় কথা বলি পজিটিভ এন্ড নেগেটিভ। পজিটিভ বলতে আমরা ভালো মনে করি, নেগেটিভ বলতে আমরা খারাপ মনে করি। নেগেটিভ মানে অসুস্থতা হচ্ছে নেগেটিভ, সুস্থতা হচ্ছে পজিটিভ। ঠিক আছে? তো এগুলার সাথে রিলেটেড যে জিনিসগুলো আছে সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের অঙ্ক করাটা সহজ হয়ে যাবে। এবার এই পজিটিভ শব্দটা একাডেমিতে আমরা একদিন প্র্যাকটিস করি। পজিটিভ শব্দটা আমরা সপ্তাহের একদিন ব্যবহার করি, আর সেই দিনটা হচ্ছে আজকে। আপনি ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে? আর নেগেটিভ শব্দটা আমরা বাদ বাকি সব দিন করি, ইনক্লুডিং স্যাটারডেতে। নেগেটিভ বলতে অসুস্থতা। তো আমরা অসুস্থ হওয়ার পর সেই অসুস্থতাটাকে নিয়ে গবেষণা করতে করতে আমরা নিজেরাও তো অসুস্থ হয়ে যাচ্ছি। কথাটা খুব ভালো করে খেয়াল করবেন। আমরা যখন সারাক্ষণ এই অসুস্থতাটাকে নিয়ে যত বেশি আমরা চিন্তা ভাবনা গবেষণা করতে করতে কিন্তু আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ছি। তো আমরা কিভাবে সেই অসুস্থ অবস্থা থেকে নিজেদেরকে বের করে আনতে পারি, তার জন্য আমাদের ইচ্ছে হচ্ছে আগামী প্রজন্ম যারা আসবে এই পৃথিবীতে, তাদেরকে সুস্থভাবে পৃথিবীতে আনার জন্য আমাদের কাজ করে যেতে হবে। আর এই কাজ করে যাওয়ার জন্য প্রাথমিক কিছু প্রস্তুতি আমাদের মধ্যে নিতে হবে। আর এই প্রাথমিক প্রস্তুতি আমরা যত চমৎকার ভাবে নিতে পারবো, আমাদের আগামী প্রজন্ম তত ভালো করে আসবে। আমাদের মাঝখানে অসুস্থ সন্তানের জন্ম হবে না, অসুস্থ পরিবেশের জন্ম হবে না। আর যদি ওটা জন্ম না হয়, তাহলে আমাদের এই নেগেটিভ বিষয় নিয়ে আমাদের আলোচনা কমে আসবে। আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির এর যে ফিলোসফি হচ্ছে একটা, আমরা আগেও বলেছি যে আমরা শুধুমাত্র এই অসুস্থ মানুষকে অসুস্থ হওয়ার পরে তার চিকিৎসা করার চিন্তা ভাবনার চেয়ে আমরা যাতে মানুষ অসুস্থ না হয় তার জন্য প্র্যাকটিস আমরা করব। আর সেখান থেকে আমরা যদি সুস্থ থাকতে পারি, আর তারই পরিণতিতে আমাদের প্রজন্ম আমাদের ভালো আসবে, প্লাস আমরা নিজেরা ভালো থাকতে পারবো। তো আমাদের মধ্যে এই একইভাবে আমাদের ফিলোসফিতে আর একটা কথা আছে
যে আমরা প্রতিটা পরিবারে একজন করে রিয়েল হোমিওপ্যাথ ডাক্তার তৈরি করবো। তার মানেটা কি হচ্ছে, আপনাদের রিয়েলিটি ওয়াইজ চিন্তা করতে হবে। আমরা কিন্তু এখন প্রায় প্রত্যেকেই অসুস্থ, কেননা পারিপার্শ্বিক অবস্থার জন্য আমরা পারতেছি না, যার জন্য যখন আমরা হাত তুলে ফেলতেছি আমাদেরকে ডাক্তারের সাথে দেখা করতে হচ্ছে। এবং অনেক অনেক বিষয় আছে সেখানে ডাক্তার না দেখেও যদি আপনার মধ্যে কিছুটা জ্ঞান থাকে, মেডিকেল সায়েন্সের কিছুটা যদি জ্ঞান থাকে, এই জ্ঞানটা যদি আপনার পরিবারের মধ্যে একটু বিচক্ষণতার সাথে যদি আপনি দেখেন এবং এর চর্চাটা করেন, তাহলেই কিন্তু আপনার পরিবারটা সুন্দর থাকতে পারে, সুস্থ থাকতে পারে। তো আপনি কি পরিবারের একজন, সেই একজন যে আজকের সেশনে জয়েন করেছেন এবং আপনি চান আপনার পরিবারটা সুন্দর হওয়ার জন্য, আপনি কি শিখবেন না যে আপনি কিভাবে সুস্থ থাকতে পারেন? এবং সে সুস্থ থাকার জন্য যে পথ এবং দিক নির্দেশিক যে অবস্থাটা আমরা তৈরি করেছি, এত সহজে অনলাইনের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞান আপনাদের দোরগোড়া পর্যন্ত আমরা পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এবং আমরা অলরেডি দুটা গ্রুপ আমরা তারা বের হয়ে আসছে এবং খুব সফলভাবে তারা ডাক্তার হয়ে আসছে। আর এর জন্য তো কোনো ইনভেস্টমেন্ট একবারেই নাই, সামান্য কিছু পয়সা, যে পয়সা অনেকে দিতেও তাদের মধ্যে কষ্ট হয়, কারণ সস্তার কোনো জিনিসই মানুষ মনে করে আর কোনো ভ্যালু নেই। তা আমরা যেভাবে চেষ্টা করছি যে আমাদের পরিবেশটাকে আমরা যত চমৎকার ভাবে গুছিয়ে নিতে পারবো, আমরা কিন্তু সবাই মিলে ভালো থাকতে পারি। এখন এই যে আমার যে চেষ্টা আমি করে যাচ্ছি, আমাদের একাডেমির যে চেষ্টা, একটাই ফিলোসফি আমাদের মাথার মধ্যে আছে যে আমাদেরকে নিজেদেরকে সুস্থ থাকতে হবে। আর এই সুস্থতার মাঝখান দিয়ে আমাদের পরিবেশ এবং আমাদের সাথে যারা আছে তারা যদি সুস্থ থাকে, তাহলে সেই সুস্থতার ফল কিন্তু আমরা নিজেরা ভোগ করব। এ বিষয়ে কিন্তু আমি একটু ইন অ্যাডভান্স বললাম, আপনারা দেখবেন আজকের আলোচনার মধ্যে কিন্তু সে বিষয়গুলো চলে আসবে একটার পর একটা। যদিও বা প্রেজেন্টেশনটা ইংলিশের উপর, বিশেষ করে বইটাকেই আমি আমার নিজের মন গড়া কোনো কথা আর বলবো না পরে, ওই বইয়ের ভাষাটাকেই আমি একটু আপনাদেরকে এক্সপ্লেইন করব বাংলায়। এবং এই পুরো বইয়েরই যে কি জিনিসগুলো আমি পিডিএফ এর মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিব, যারা সত্যিকার চিন্তাশীল আপনারা পড়ে দেখার চেষ্টা করবেন। আবারও বলছি, আপনাদের গত সপ্তাহে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আজকের আলোচনার পরে, আপনারা সেই ধরনের আলোচনা নিয়ে আমাদের প্রশ্ন করবেন, এতে উপকার হবে। এটা আমরাও বুঝতে পারবো যে আপনার চিন্তা চেতনার লেভেলটা কোথায় আছে, এবং আগামীতে যখন আমরা কোনো ধরনের প্রোগ্রাম করব আমরা ওটাকে মাথায় রেখে আমরা প্রোগ্রামটা সেট করতে পারি। এবার আজকে একটা জিনিস সাংঘাতিক ভাবে মাথায় কিন্তু ওটা সাংঘাতিক ভাবে ঘুরেছে, বিষয়টা এত কঠিন, আপনারা সবাই তার মাঝখান দিয়ে যাচ্ছেন এখন। যেরকম আমরা বলি পরিবেশ দূষণের মতো, বলি না পরিবেশ দূষণ, ধোঁয়া টোয়া দিয়ে যে পরিবেশ মানুষ অসুস্থ হচ্ছে, নিয়ে অনেক পৃথিবীতে আওয়াজ হচ্ছে না? তারপরে শব্দ দূষণ, সাউন্ড, চারিদিকে যে সাউন্ড, এটা কিন্তু আপনার খুব ডিস্ট্রাকটিভ, এটা কিন্তু আপনাদের সাংঘাতিক ভাবে ক্ষতি করছে, বুঝলেন? এটা কিন্তু আপনাদের কিন্তু একটা আপনার প্রশান্তিকে আপনার বিচ্ছিন্ন এক অবস্থায় ফেলে দিচ্ছে। এটা তো চলে গেল পরিবেশ শব্দ দূষণ। আর একটা কঠিন জিনিস চলে আসছে, কি জানেন? সংবাদ দূষণ। সর্বশেষ হচ্ছে সংবাদ দূষণ। আগে আমরা রেডিও টেলিভিশনে প্রতিদিন 15 মিনিট অথবা 20 মিনিট আমরা সংবাদ দেখতাম, শুনতাম, ওই সংবাদটুকুকে নিয়ে আমরা পুরো দিনই একটু ভাবার চেষ্টা করতাম। এখন যদি আপনি ভেবে দেখেন, আপনি এমন কোনো বিষয় নেই যা নিয়ে আপনি দিনের মধ্যে 1/3 টাইম অথবা 1/4 টাইম, 2 ঘন্টা 3 ঘন্টা, অনেকে 4-5 ঘন্টা অবসর সময় তারা ওইটাই দেখতেছেন। তো আপনারা কি করতেছেন ভেবে দেখেন, খুবই ডেঞ্জারাস কিন্তু এই জিনিসটা আজকে আমার মাথায় আসছে। আমার মাথাও, আমি সাধারণত কোনো এই নিউজ টিউজ বিভিন্ন জিনিস সার্চ করি না, দেখি না, কারণ একবার দেখতে নিলেই ওটার প্রতি আগ্রহ জাগে এবং আপনি আপনার নিজেকে ভাবতে পারেন না যে আপনি সুস্থ মানুষ। এমন এমন বিষয় আছে, এমন কন্ট্রাওয়েতে এমন ইনফরমেশন আপনার সামনে দিচ্ছে, আপনার বিশ্বাস বোধকে ভেঙে দিচ্ছে। আপনি কিছু বিশ্বাস করতেছেন, এমন ইনফরমেশন আপনার সামনে আসতেছে, এটাতে আপনার বিশ্বাস বোধটা নষ্ট হয়ে যাচ্ছে। আবার আপনি আরেক দিকে যাচ্ছেন, শোনার চেষ্টা করতেছেন, আবার আরেক দিকে যাচ্ছেন, শোনার চেষ্টা করছেন। এবং এর মধ্যে যে আমাদের যে শান্তি অথবা আমাদের যে নিজস্ব যে মানসিক প্রশান্তি, এর যে কি পরিমাণ ব্যাঘাত ঘটতেছে, এটা আসলে বলে শেষ করা যাবে না। তো আজকে আমার মাথায়
এরকম বিভিন্ন ইনফরমেশন আসে। আমি একটু ভাবতেছিলাম যে আসলে কি আমি যে ভাবতেছি এটা কি আসলে আমার ভাবাটা কি ঠিক, বিভিন্ন ভাবে। কারণ আমি প্রতিবারই চেষ্টা করতেছি আমার ভাবার মাঝখানে একটা কোয়ালিটি চেঞ্জ আনার জন্য, কোয়ালিটি চেঞ্জ আনা। আমি তো কোনো সময় আমি বলার চেষ্টা করি না যে আমি যেটা ভাবতেছি দ্যাট ইজ দ্য রাইট থিং, নো। কেননা আলটিমেটলি আমার চিন্তার মধ্যে যদি কোনো গলত থেকে থাকে তাহলে আমাকেই ক্ষতি করবে। আমি খুবই অ্যালার্ট এ ব্যাপারে। আমি সব সময় চিন্তা করি যে আমি আমার নিজের ক্ষতি করতে চাই না, আমি ভালো থাকতে চাই। তার জন্য আমার কাছে ইনফরমেশন যেটা রাইট ইনফরমেশন সেটা আমার গ্র্যাব করতে হবে, এটা প্রকৃতির কাছ থেকে যতটুকু সম্ভব। এবং এটা আমরা যত বেশি করতে পারবো তত আমাদের মধ্যে এর ব্যাপকতা পাবেন, এবং আপনারা নিজেরা বেনিফিটেড হবেন, আপনার পরিবার বেনিফিটেড হবে, আপনার এলাকা বেনিফিটেড হবে, দেশ বেনিফিটেড হবে, এবং পৃথিবী বেনিফিটেড হবে। এটা পরের কথা। আমরা দেশ পৃথিবী অমুক কিচ্ছু না, ফার্স্টে উই ফোকাস অন আওয়ারসেলফ। আমাদের নিজেদের মধ্যে এই ফোকাসটা করে আমরা চাই যে আমরা নিজেরা প্রশান্তির জগতে ফিরে আসি। এবার চলে আসি আমাদের যে মুখ্য আলোচনা, সেটা হচ্ছে হ্যাবিট। হ্যাবিটটা যে এই জিনিস, হ্যাবিটটা ছোট্ট কথা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে এই হ্যাবিটটা বিল্ড আপ করার জন্য আজকে আলোচনাটা হচ্ছে বিল্ড আপ কিভাবে করবেন, আমার হ্যাবিটটা কিভাবে, ভালো হ্যাবিটটা বিল্ড আপ কি করবেন। সিম্পল এক্সাম্পল আপনি দেখেন, আপনার যেসব সন্তানদেরকে বোর্ডিং স্কুলে পাঠানো হয় তাদের মধ্যে দেখবেন যে কিছু নিয়ম কানুন, তাদের যে ডিসিপ্লিনটা তৈরি করে দেওয়া হয় সারা জীবন, কিন্তু সেই ডিসিপ্লিনের জন্য তাদের জীবনে একটা চলমান একটা অবস্থায় তারা চলে আসতে পারে, যেটা বোর্ডিং স্কুল আছে, ক্যাডেট কলেজ আছে, এরকম ধরনের রেসিডেন্সিয়াল মডেল স্কুল যেগুলো অথবা যারা পড়া হয়, এইসব জায়গায় কিন্তু দেখা যায় যে আপনার এই সন্তানদের আপনারা দেখতে পান একটা ডিসিপ্লিন চলে আসে। ঠিক আছে? তো আমার মনে হয় যে এই দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর আমাদের এই হ্যাবিটের আজকের যে পর্বটা হচ্ছে মেক ইট অবভিয়াস। তো আমরা চলে যাই আমাদের আসল প্রেজেন্টেশনে। আমরা আবারও চলে আসলাম আমাদের আজকে আলোচনার যে আমাদের প্রেজেন্টেশনটা আপনারা দেখছেন, এটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিট, দ্য ফার্স্ট ল টু মেক ইট অবভিয়াস। ঠিক আছে? দ্য মেক ইট অবভিয়াস। ওকে, আজকের আমাদের এই আলোচনা এটা এটা কিন্তু বইটার ফার্স্ট ল হিসাবে আমরা নিয়ে যাব। আমরা চেষ্টা করব খুব স্টেপ বাই স্টেপই করার জন্য। আপনারা কিন্তু প্রত্যেকে খাতা কলম নিয়ে বসবেন, কিছু কিছু জিনিস বলবো আপনারা জাস্ট নোট নিবেন। আপনারা তো লিখতে গেলে সময় হয়তো আসতে পারে, কিছু নাম্বার আছে, নাম্বারগুলো লিখেও আপনারা নিজেদের কমেন্টস ওখানে লিখতে পারেন, এবং পরবর্তী পর্যায়ে আপনারা দেখতে পাবেন যে ইভ্যালুয়েট করে দেখতে পারবেন যে আপনারা যে ভাবতেছেন সেটা আপনার কোন লেভেলে আছে। ঠিক আছে? আজকে আমরা 4টা সেকশন নিয়ে আলোচনা করব। এই 1 নাম্বার লর মধ্যে আসতেছে, কেন এটা বইটা অনেক বড়, আমি 5 দিনে যেহেতু শেষ করব সেই জন্য আমি এগুলো এটা কম্প্রেস করে আপনার বিশেষ বিশেষ সেকশন গুলা আমি কোন সেকশনই আপনাদের জন্য বাদ দেব, প্রত্যেকটা জায়গায় আমি টাচ করে যাব। কারণ এটা যে টাচ করে যায়, আগামীতে আপনি যে বইটা কিনেন এবং কেনার পর পড়েন, এটা আপনার বোঝার জন্য সহজ হবে। 1 নাম্বারটা হচ্ছে আজকের হবে দ্য ম্যান হু ডোন্ট লুক রাইট। অনেক সময় দেখে না এই মানুষটা দেখে মনে হচ্ছে মানুষটা বোধহয় ঠিক না, এটা কেন ঠিক না, এটা নিয়ে আমরা আলোচনা করব। দ্য বেস্ট ওয়ে টু স্টার্ট এ নিউ হ্যাবিট, কিভাবে আমরা নতুন অভ্যাস আমরা তৈরি করব। নতুন অভ্যাস তৈরি করার আগে আমাদের দেখতে হবে যে আমরা আমাদের মধ্যে কোন হ্যাবিট গুলা ভুল আছে সেটাকে ডিফাইন করে নিয়ে তারপরে আমরা নতুন হ্যাবিটের দিকে আমরা যাব। এরপরে আরেকটা কথা হচ্ছে যে মোটিভেশন ইজ ওভাররেটেড, এনভায়রনমেন্ট অফেন ম্যাটার্স মোর। অনেক সময় আমরা মনে করি কি যে আমরা যদি মানুষকে মোটিভেট করে দিলাম, বুঝা, যেমন আজকে আমরা যেভাবে আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি, এনগেজ করার চেষ্টা করি, এগুলো যদি আমরা করে দেই বোধহয় কালকে থেকে বোধহয় আপনারা চেঞ্জ হবেন। নো, ইট নেভার হ্যাপেন্স। এটা কিন্তু আমরা অতিরিক্ত বলে যে না ওকে মোটিভেট করো, বুঝাও বুঝাও বুঝাও। নো, বুঝানোর থেকে এর পারিপার্শ্বিক অবস্থাটা তৈরি করতে যদি পারেন তাহলেই আপনার একটা চেঞ্জেস সুযোগ আসবে। তো এসব বিষয় নিয়ে আমরা আগামীতে আরো ইলাবোরেট করতে পারবো, ইভেন এক্সাম্পল দিয়ে দিয়ে আপনাদের বুঝাতে পারবো। এরপরে লাস্টের যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে দা সিক্রেট টু সেলফ কন্ট্রোল, কিভাবে আপনি নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন। তাহলে এই 4টা পয়েন্ট নিয়েই আমরা আলোচনা তাহলে শুরু করি।
প্রথমটা হচ্ছে দ্য ম্যান হু ডিডন্ট লুক রাইট। মানুষটাকে দেখে মনে হয় মানুষটা বোধহয় একটু অসুবিধা আছে মানুষের মধ্যে। কি কি সেটা হইতে পারে? এই এক নম্বর বলতেছে হ্যাবিট কিউজ, বলতেছে হ্যাবিটস বিকাম ভিকশিয়াস অ্যান্ড অটোমেটিক। অনেক সময় আছে না মানুষের অভ্যাসটা দেখবেন বাই ডিফল্ট সে করতেছে। অনেকে আছে না মুদ্রা দোষ আছে, এরকম হাত নাড়তেছে, মাথা চুলকাচ্ছে, পাও নাড়তেছে, এটা তার সে নিজেও জানে না যে তার হ্যাবিটটা চলতেছে। হ্যাবিট কিউর মধ্যে একটা কি আছে, we can become conscious of our habit in order to change them। এবার আপনি যদি আপনার হ্যাবিটের মধ্যে অভ্যাসের যে দুর্বলতাগুলো এদিকে যদি খেয়াল করতে পারেন, তাহলে আপনার কাজ করতে হবে, চট করে লিখে ফেলতে হবে যে আমার এই অভ্যাসটা আছে। অনেক আছে না একই কথা বারবার রিপিট করে, আছে না বলে মুদ্রা দোষ, আমরা বলি মুদ্রা দোষ, চট করে লিখে নিবেন। এবং এই শব্দগুলো যখন আপনি লিখবেন, এই অভ্যাস লিখবেন, পরবর্তী পর্যায়ে আপনি খেয়াল করবেন, যখন ফোকাস করবেন, অটোমেটিক্যালি ওটার থেকে অ্যাভয়েড করার জন্য আপনি চেষ্টা নিতে পারেন। আর এই যে ডিসিপ্লিন ওয়েতে চেষ্টা করার যে নিয়মগুলা, এগুলা নিয়েই আমরা আলোচনা সামনে করব। যেমন ভাবে এখানে বলতেছে দেখেন, পয়েন্টিং অ্যান্ড কলিং। যেমন আপনি যদি কোনো প্র্যাকটিস করতে চান, আপনি যদি মনে করেন যে আমি এখন যে আমাদের ইয়েতে শেলফের মধ্যে বিস্কিট আছে, আমি বিস্কিটটা খাবো, কুকিজ, ঠিক আছে, আপনি যদি বলেন যে আমি এখন যাচ্ছি যে বিস্কুটটা ভিজুয়ালাইজ করতেছেন আমি খাবো, তো কি হলো, আপনি অ্যানাউন্স করতেছেন, আওয়াজ করতেছেন, এবং এই যে খাবো আপনার মধ্যে যে টেস্ট বিল্ড আপ হচ্ছে, এই অভ্যাসটা আপনি খাওয়া শেষও করবেন, তারপরে কিন্তু এর মধ্যে আপনার অভ্যাসটা আস্তে আস্তে জড়ো হওয়া শুরু হবে, এবং পরবর্তী সুযোগ পেলেই আপনি যা ওই বিস্কিটের ওখান থেকে পটের থেকে বিস্কুট খাওয়ার অভ্যাসটা আপনি করবেন। যার জন্য এই যে সেইং লাউডলি, এটা আমি একটা এক্সাম্পল দিই বিস্কিটের ব্যাপার, কিন্তু আপনি যদি কোনো ভালো প্র্যাকটিস করতে চান, জোরে জোরে বলতে হবে সেটাকে, এবং বলার পরে যে অভ্যাসটা আপনি রেগুলার করবেন, সেটা কিন্তু আপনার মধ্যে চলে আসবে। এবার আমরা চলে আসি এই হ্যাবিট স্কোর কার্ড, কিভাবে আপনার এই যে অভ্যাসগুলো আছে সেই অভ্যাসগুলো আপনার লিখবেন রেগুলার, এই অভ্যাসগুলা আপনার লিখবেন। লেখার পরে এটা ডিফাইন করতে হবে এই অভ্যাসটা এটা কি ভালো না এটা খারাপ না এটা নিউট্রাল, অথবা এটা তো নিয়মের মধ্যে আছে। তিনটা সেকশন হবে। যেমন এখানে বলতেছে এক্সাম্পল, সকালে আপনি ঘুমের থেকে উঠবেন, এটা তো সাধারণ নিয়মের কথা, উঠতেই হবে, তখন এটাকে আপনি ইকুয়েশন হিসাবে আপনি এটাকে মার্ক করবেন। আমাদের নেক্সট ইয়েতে যে স্লাইড গুলো আসবে মার্ক করবেন, তাহলে এটা বোধহয় এইটা, ঠিক আছে। সকালে উঠে নিয়ে আপনি মোবাইলটা দেখা, অনেকে ঘুমের থেকে উঠে নিয়েই মোবাইলটা চেক করতেছে, এইটা কি, এটা তো খুব ভালো লক্ষণ না, এটা নেগেটিভ হ্যাবিট, তো ওখানে আপনি মাইনাস সাইন দিবেন, ঠিক আছে। এরপরে দেখা গেল যে আপনি চা খাওয়ার ফাঁকে ফাঁকে রেগুলার আপনি 30 মিনিট আপনি বই পড়তেছেন, তো এটা কি আপনার খারাপ অভ্যাস না ভালো অভ্যাস? এইসব ভালো অভ্যাস, দ্যাট ইট বিকাম পজিটিভ। আমি আপনাদের আবারও বলতেছি, জিনিসটা বোঝার চেষ্টা করেন, শুধুমাত্র সেক অফ অ্যাটেন্ডিং দ্য সেশন ইজ নট ইম্পর্টেন্ট। খুবই সিরিয়াসলি বলতেছে, আপনারা নিজেরা রেডি হন আর আপনার তৈরি হন যে এই জিনিসগুলা যখন আমি নেক্সট ইয়েতে স্লাইডে বলবো, সেখানে আপনার ডিফাইন করেন এখানে আপনি কোনটা কোন লেভেলে যাবে, এবং তারপরে যদি আপনি বুঝতে পারেন আপনি কারেক্ট করতেছেন, ইউ আর ইন দ্য ট্র্যাক। যদি কারেক্ট করতে না পারেন, ওখানে সার্কেল করেন, নেক্সট টাইমে ওটা কারেক্ট করে অভ্যাসে পরিণত করেন, তার পরবর্তী পরে দেখতে পারবেন যে আপনি কোথায় আছেন। এবার চলে আসি আমরা, কি দেখেন এখানে দেখেন হ্যাবিট ট্র্যাকারের আমি যে স্লাইডটা দিচ্ছি সেটা দিয়ে এর আগেও দেখিয়েছে আপনাদেরকে, আপনি ভাবতে পারেন কিভাবে এটা হয়। এখানে বলতেছে যে পয়েন্ট অ্যান্ড কল সিস্টেম ফর আওয়ার পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবনে যে প্রত্যেকটা সিস্টেম যেটা আছে কিভাবে দেখবো। That's the origin of the habit scorecard. It's a scorecard which is simple exercise you can use to become more aware of your behavior. আচ্ছা, তাহলে এই যে আপনার যে কোনো জিনিস যদি আপনি নিয়মের মধ্যে নিয়ে আসতে পারেন, তার পরবর্তী পর্যায়ে কিন্তু আপনি তার উপরেই কাজটা করতে পারতেছেন। আপনি কিন্তু আপনার চেঞ্জ আনতেছেন, কেউ বলে দিবে তারপরে চেঞ্জ, এটা সবচেয়ে বোকামি। বুদ্ধিমান মানুষের নিজের ভুলটা নিজে ধরে, নিজে কারেক্ট করে। এবার আমরা একটা স্যাম্পল হিসাবে দেখতেছি, দেখেন এক নাম্বারটা কি আছে, এগুলার আমি এর সাথে সাথে ছবি দিব, এবং দেখেন এই ছবির মধ্যে আছে, এটা দেখতেছেন এটা কি, ঠিক আছে।
আমরা সকালে ঘুমের থেকে উঠলাম, ঠিক আছে? এটা আপনি 1 নাম্বার দেখে নিয়ে 1 নাম্বার লেখেন, তারপরে লেখেন এটা কি প্লাস হবে, ইকুয়াল হবে না মাইনাস হবে, ঠিক আছে? এরপরে দেখেন ঘড়ির অ্যালার্মটা আমরা বন্ধ করে দেই ঘুমের থেকে ওঠার পরে। এটা আপনার কি প্লাস হবে, ইকুয়াল হবে না মাইনাস হবে? লেখেন, আপনি নোট করেন। এতে বুঝতে পারবেন। আমার কথা হচ্ছে যে আপনারা কি শেখার লেভেলে আছেন কি এখনো ওই লেভেলে আপনি পৌঁছেন নাই। এটা কিন্তু লার্নিং এর একটা প্রসেস আপনাদের কাছে কিন্তু আমি উপস্থাপন করতেছি। যত চমৎকার ভাবে এই অভ্যাসের মধ্যে আপনি চলে আসবেন, আগামীতে আমরা যে অন্যান্য বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব সেগুলো আপনি শিখতে আপনাদের সুবিধা হবে। এরপরে ঘুমের থেকে উঠলাম, একটু মোবাইলটা চেক করে নেই। দেখেন, আপনারা খেয়াল করেন আপনারা একে করেন কিনা, ঠিক আছে? তারপরে দেখা গেল যে আপনারা ঘুমের থেকে উঠলেন, তারপরে যে আপনি গেলেন ওয়াশরুমে গেলেন। এটা কোন লেভেলে পড়তেছে, প্লাস, ইকুয়াল অথবা মাইনাস? লেখেন। 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখলেই কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু সেই জন্যই আপনাদের অত ডিটেলস না দিয়ে শুধু দিছি, এটা আপনারা নিজেরা পরে ইকুয়েশন করবেন, ঠিক আছে? এরপরে চলে যান, ঘুমের থেকে উঠার পর সব ফ্রেশ হওয়ার পরে আপনি যায় আপনার ওয়েইং স্কেলে যায় আপনার ওজনটা চেক করতেছেন, ঠিক আছে? এরপরে আপনার দেখা গেল যে আপনি বাথরুমে গেলেন, আপনি শাওয়ার নিলেন, সুন্দর মতো শাওয়ার নিয়ে ওখান থেকে বের হয়ে আসলেন। আপনি দাঁত ব্রাশ করলেন, পজিটিভ, নেগেটিভ অথবা নরমাল, নোট করেন, নাম্বার দেন। তারপরে আপনি দাঁত ব্রাশ করার পরে আপনি হয়তো অনেকে জানেন ফ্লসিং বলে এটাকে। অনেক সময় দাঁত ব্রাশ করার পরেও দাঁতের ওই ভিতরে কিন্তু অনেক ময়লা আটকানো থাকে, যে যার জন্য পরে ডিকে হয়ে যায়, দাঁতের প্রবলেম হয়। আমাদের বাংলাদেশে করে এই অভ্যাসগুলো খুব কম, এগুলো নাই। বাইরে এগুলা রেগুলার করে, যারা অফিসে কাজ করে তাদের করতে হয় দাঁতকে ক্লিন রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য। আমরা অনেক সময় খাওয়া দাওয়া দাঁতই ব্রাশ করি না অথবা আমরা পরিষ্কারই করি না। তো এটাও এক ধরনের হ্যাবিট, যারা রেগুলার করে এটা কি পজিটিভ, নেগেটিভ অথবা কি এটা আপনার নোট ডাউন করেন, দেখার চেষ্টা করেন। আমাদের কিন্তু এখান থেকে শুধুমাত্র কোনো হ্যাবিট না, এখান থেকে আপনারা ইউ ক্যান লার্ন লট অফ থিংস। আন্তর্জাতিকভাবে দেশের বাইরে এবং বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে লাইফ লিড করে সেগুলো কিন্তু আপনি শিখতে পারেন যদি জানতে চান। আপনার কথা হচ্ছে যে ইউ হ্যাভ টু গেট রেডি টু চেঞ্জ ইউর সেলফ। আপনি নিজেকে যদি চেঞ্জ করতে না চান, যে না আমি যেটা আছি আল্লাহর রহমতে ভালো আছি, আমাকে কোনো চেঞ্জ করার দরকার নাই, আমাকে আপনারা বুঝাতে আসবেন না, আমি অনেক ভালো বুঝি, আছে এরকম কিন্তু অনেক মানুষ আছে। ওনারা যারা আছেন ওনাদের কাছে আমি অনুরোধ করবে আপনারা আপনাদের জায়গায় অবস্থান করেন, আমার তাতে কোনো কিছু আসেনি। কিন্তু যারা আগ্রহী, যারা চাই প্রতিদিন তাকে নতুন ভাবে উপস্থাপন করার জন্য, যারা চায় প্রতিদিন তার কুড়োলটাকে স্বাদ করতে চায়, কারণ এক কোপ দিয়ে জিনিসটা কাটতে পারে, সহজ হয় বুঝার, তাদের জন্যই আমাদের এই চেষ্টা। এরপরে আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারতেছেন কিনা, অনেকে হয়তো জানবেন না, একে বলে ডিওড্রেন্ট বলে। আপনার অনেক অনেক সময় আপনি অফিসে যাওয়ার আগে আপনি বগলে এসব জায়গায় আপনার করতে হয়, যাতে যাদের হয়তো বগলের গন্ধ আছে, অন্য অন্য আছে, তারা এটা ইউজ করে, ডিওড্রেন্ট বলে। এতে আপনি যখন অফিসে কাজ করবেন আপনার পাশের মানুষটা কোনো দুর্গন্ধ আপনার জন্য ওখানে সরে যাবে না। আপনারা হয়তো জানেন এ ব্যাপারে, যারা এটা প্র্যাকটিস করেন তারা করতে পারেন। এরপরে কথা হচ্ছে যে আপনি বাথরুম থেকে আপনি বের হয়ে আসলেন, আসার পরে আপনি যে ভিজা টাওয়েলটা ছিল ওখানে ফেলেই আসলেন, নাকি এটা বাইরে এসে রোদে শুকোতে দিবেন, ঠিক আছে? নোট করেন এটা প্লাস মাইনাস অথবা ইকুয়াল। এরপরে আপনি ড্রেস আপ করলেন অফিসে যাওয়ার জন্য, কাজে যাওয়ার জন্য। ড্রেস আপ করার পরে যখন কমপ্লিট হয়ে গেল, তারপরে আপনি ফ্রেশ হয়ে বসে নিয়ে একটা চা বানালেন, চা বানিয়ে আপনি চা নেওয়ার জন্য তৈরি হলেন, চা খাবেন এখন। এরপরে যে নিয়ে এবার আপনি আপনার হ্যাবিট স্কোর কার্ডে আপনি দেখেন যে আপনি কোথায় আছেন। ওয়েক আপ, ঘুমানো যেটা ইকুয়াল। ফোন আপনি চেক করতেছেন, ইটস এ মাইনাস, ইটস এ ব্যাড হ্যাবিট। টেকে শাওয়ার, অনেকে শাওয়ার না করেই অফিসে যেতে পারে, আজকে এখন করলাম না অফিসে ফিরে আসবো, যদি করেন ভালো, না করলে আপত্তি নেই। আবার অনেকে মেডিটেট করে, মেডিটেশন করে সকালে ঘুমের থেকে ওঠার পরে,
এটা আপনি যদি করেন আপনার জন্য ভালো, আর না করলে কোনো ক্ষতি নেই, আপনার জায়গায় আপনি আছেন। এবার আমি কেন এই এই যে স্লাইড গুলা দেখাচ্ছি, আপনাদের ব্রেইনের মধ্যে এই ছবিগুলোকে ক্যাপচার করে রাখেন, ফিল করার চেষ্টা করেন যে আপনারা এইভাবে আপনাদের প্রতিদিনকার জিনিসগুলোকে সাজিয়ে আপনারা নিজেদের পরিবর্তন আনতে চান। শুধুমাত্র আপনাদের কাজকে সহজ করে দেওয়ার জন্য কিন্তু আমি এইভাবে ছবিগুলো কালেক্ট করেছি। তা না হলে ম্যাক্সিমাম সময় আমরা বলি কই আমি হ্যাবিট স্কোর কার্ডটা কোথায় কোথায় পাবো, না না না, আমি আপনাদেরকে কাজকে সহজ করে দেওয়ার জন্য আমি এইভাবে স্লাইড গুলা সাজিয়েছি। যদি আপনারা সিম্পল বাচ্চা মানুষের মতো, প্রাইমারি স্কুলের বাচ্চা মানুষের মতো রুটিন ওয়াইজ এগুলো করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা আজকের থেকে 3 মাস পরে আজকে যে মানুষটা সে থাকবেন না, ইউ উইল বি এ ডিফারেন্ট পারসন উইদাউট এনি আদার সিচুয়েশনস। নিজেকে ইনভেন্ট করবেন একটা ডিফারেন্ট মানুষ হিসাবে। এবার আপনারা দেখেন, আপনারা ফিল আপ করছেন না, এবার মিলে দেখার চেষ্টা করেন। যারা যারা আছেন দেখেন, আপনার যেটা ভুল আছে এটা কারেক্ট করেন, সার্কেল করে দেন। ওয়েক আপ করা হচ্ছে ঘুমের থেকে, ওটা হচ্ছে এটা নিউট্রাল, অর্থাৎ এটা আপনি উঠবেন, মোবাইল ফোন বন্ধ করবেন, এটাও তো নর্মাল, নাহলে তো আপনি ঘুমাইতে পারবেন না। চেক মাই মোবাইল, চেক মাই ফোন, এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ এটা খারাপ অভ্যাস। গো টু বাথরুম, বাথরুমে যে আপনি যাচ্ছেন এটা তো নর্মাল, যেতেই হবে, কারণ আপনি থাকতে পারবেন না, যেতেই হবে, নর্মাল। ওয়ে মাই মাইসেলফ, আমার নিজের ওজনটা যদি আমি করি, এটা আমার জন্য পজিটিভ সাইড, কারণ রেগুলার চেক করতেছি যে আমি গতকালকে বেশি খেয়ে ফেলেছি, আমার ওজন বাড়লো কিনা, ঠিক আছে। তারপরে টেক এ শাওয়ার, আপনি যদি গোসল করেন ভালো কথা, আর না করলে অসুবিধা নাই, হয়তো পরে করলে, ওনারা কি 3-4 দিন পরেও করে, অনেক দেশে 7 দিনও করে না গোসল, এটা আলাদা কথা। ব্রাশ মাই টিথ, অনেকে ব্রাশ করা ছাড়াই আপনি চা খাচ্ছে, বেডটি বলে এটা যেটাকে, অথবা ব্রাশ না করেই চলে যাচ্ছে। যদি করেন ইজ গুড ওয়ান, কারণ আপনার দাঁত ভালো থাকবে। ফ্লস মাই টিথ, আমি দাঁতকে যদি আমি ফ্লসিং যদি রেগুলার করি, এটা আমার জন্য ভালো, আমার দাঁতে ডিকে হবে না, দাঁত পড়ে যাবে না, দাঁতে ব্যথা হবে না, আপনার বিভিন্ন সময় ডাক্তার কাছে যাওয়া যায়, দাঁতকে ড্রিল করতে হবে না, পজিটিভ সাইড, ঠিক আছে। তারপরে পুট অন ডিওড্রেন্ট, যেটাকে বলে, আমি বললাম যে আপনার যে বিভিন্ন রকম অনেকের শরীরে দুর্গন্ধ হয়, সেটাকে ই করার জন্য ডিওড্রেন্টে লাগালে আপনার শরীর থেকে একটা সুবাস বের হবে, আপনার পাশে মানুষ বসতে চাইবে, নাহলে মানুষ সরে যাবে। এটাও কিন্তু একটা কার্টিসির মধ্যে পড়ে। এগুলো আমরা আসলে চর্চা করি, আমাদের এগুলো যত করবেন, আমরা এখন ইন্টারন্যাশনাল লেভেলে আমরা পৃথিবীর সাথে আমরা কম্পিট করছি। আমরা বলতেছি আমরা এই জেনারেশন, আমরা সেই জেনারেশন, কিন্তু তার মধ্যে আপনাদের মধ্যে যে এগুলা আপগ্রেড করতে না পারেন, আপনারা যেখানে আছেন শুধুমাত্র মোবাইল চালাইতে পারা আর আপনি ইন্টারনেটে আপনি মেইল পাঠানো দিয়ে আপনি কিন্তু নিজেকে কম্পিট করতে পারবেন না ওয়ার্ল্ডের সাথে। ইউ নিড টু রিঅ্যাডজাস্ট ইউরসেলফ অ্যাজ পার দ্য ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে কিভাবে যাবেন শিখতে হবে, জানতে হবে, ইটস ম্যান্ডেটরি। না করলে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিভাবে মানুষ নেগলেক্ট করছে। আমরা এমনি বাঙালি তো বদনাম সব সময় থাকে, আমরা চেষ্টা করব যে আমাদেরকে সুগঠিত করার জন্য অনেক কাজ আমাদের করতে হবে। আমরা নিজেদেরকে সুগঠিত না করে বড় বড় আমরা লেকচার দিয়ে আমরা কোনো কাজ করতে পারি না। উই নিড টু টক লেস, ওয়ার্ক মোর। হ্যাং আপ টাওয়েল টু দ্য ড্রাই, এটা নর্মাল, আপনি না দিলে তো আপনার দুর্গন্ধ আসবে ঘরের মধ্যে, দিতেই হবে। গেট ড্রেস, আপনি ড্রেস ছাড়া তো বের হইতেই পারবেন না, ইজ ইকুয়াল। মেক এ কাপ অফ টি, এবার যদি আপনি চা খেতে চান বানান, না বানালে কোনো অসুবিধা নাই, ইজ এ পজিটিভ সাইড, নিজে চা বানাইলেন এবং খেলেন, ঠিক আছে। এরপরে যে আমাদের এই সেশনের যে ওভারঅল যে সেশনটা আমরা আলোচনা করলাম, যে এ ম্যান হু ডোন্ট লাইক দ্য রাইট, এটার আমরা সামারি করলে আমরা কি পাচ্ছি, আমরা যদি রেগুলার এই প্র্যাকটিস গুলা করি, তাহলে আমাদের ব্রেইন এই অভ্যাসটাকে পিক আপ করে আমাদের যে সিস্টেমটা তৈরি করে দেবে, এবং এর আউটকামটা রেগুলার আমাদের সামনে চলে আসবে, 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের এই অভ্যাসটা কিন্তু অটোমেটিক। একবার যখন অভ্যাসটা তৈরি হয়ে যায়, আপনাকে বলতে হবে না যে আপনি ডেইলি সকালে ঘুমের থেকে ওঠার পরেই যে আপনি বাথরুম যাওয়া লাগবে, এটা তো আপনার হ্যাবিটের মধ্যে চলে আসলো। আপনি যদি দাঁত ব্রাশ করতে চান রেগুলার, হ্যাবিটের মধ্যে চলে গেল। আপনি ঘুমের থেকে উঠে যদি আপনি ওজন করতে চান রেগুলার, এটা হ্যাবিট যদি করেন, ওটার মধ্যে চলে গেল। অথবা আপনি যদি মোবাইল দেখেন, এটাও তো হ্যাবিটের মধ্যে চলে গেল, এটা খারাপ অভ্যাস। তো এই অভ্যাসটা যখন আপনি না চান, সেটা থেকে আপনি বের হয়ে আসতে হবে। সেটা বলতেছে যে
এই জন্য উই স্টপ পেইং অ্যাটেনশন টু হোয়াট উই আর ডুইং, আমাদের এর উপরে কোনো অ্যাটেনশন দিতে হয় না, যখন হ্যাবিট বিল্ড আপ হলে একটা অসুবিধা আছে। The process of behavior changes always starts with awareness. আর দেখেন এই যে আপনার এই বিহেভিয়ার কিন্তু আর আপনার হ্যাবিটটা কিন্তু চেঞ্জ হবে যখনই যে আজকে আলোচনার পর আপনি যে নোটগুলো নিলেন, এই নোট অনুযায়ী যদি আমি এটাকে অ্যাডপ্ট করব, আমি এটাকে আগামীকাল থেকে প্র্যাকটিস করব, এই প্র্যাকটিস করার জন্য যে আপনার মধ্যে যে যে জাগরণটা আসলো, অ্যাওয়ারনেসটা আপনার আসলো, এটাই কিন্তু আপনার হ্যাবিটকে চেঞ্জ করে দিতে পারে। পয়েন্টিং অ্যান্ড কলিং রেজেস ইওর লেভেল অফ অ্যাওয়ারনেস। আপনি অনেক সময় বলে আমি ওই যে ওখানে যাব, অনেকে বলে না নির্দিষ্ট করে আমি ওখানে যেতে চাই, অর্থাৎ ফোকাস ফোকাস। আর আপনি যখন এই ইন্ডিকেশন করলেন, ব্রেইন রেজিস্টার করলো সেটা, এবং রেজিস্টার করার জন্য ব্রেইন সেটাকে ট্রান্সমিট করলো আপনার সাবকনশিয়াস মাইন্ডে, অর্থাৎ অবচেতন মনে, আর অবচেতন মন সেটা রিস্টোর করে নিয়ে বাই ডিফল্ট সেখানে কাজ করতেছে, এবং সময় আসবে দেখবেন যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। এখন হ্যাবিট স্কোর কার্ড যেটা আমি আপনাদের দেখালাম, যেটা এটাকে দিয়ে কিন্তু আপনি লিখে লিখে রেগুলার, এই রেগুলার প্র্যাকটিস আপনি যখন করা শুরু করবেন, তখন আপনি দেখবেন যে একটা সময় এসে নিয়ে আপনি একটা লেভেলে পৌঁছে যাচ্ছেন। এবার আমরা চলে এসেছি সেকেন্ড পয়েন্টটা নিয়ে, স্টার্ট এ নিউ হ্যাবিট দ্য বেস্ট ওয়ে। আপনি নতুন হ্যাবিট কিভাবে এবং সুন্দরভাবে এটাকে আপনি স্টার্ট করতে পারেন। এই দেখেন একটা বলছে যে ইউজ 21/90। হোয়াট ইজ দিস? 21/90 হচ্ছে এর রুলসটা হইতেছে ইট টেক্স 21 days টু ক্রিয়েট এ হ্যাবিট। একটা অভ্যাস যদি আপনি চেঞ্জ করতে চান, 21 দিন ননস্টপ একইভাবে প্র্যাকটিস করলে আপনার হ্যাবিটটা চেঞ্জ হবে, অথবা নতুন হ্যাবিটে আপনি পরিণত হবে। দেখেন এই স্লাইডটা খুব ভালো করে খেয়াল করবেন, 21/90 and it takes 90 days to create a lifestyle। 3 মাস যদি আপনার এই হ্যাবিট গুলাকে সুন্দর মতো ফলো করেন, আপনি চলা ফেরা, খাওয়া দাওয়া, ডিসিপ্লিন, টাইমিং, কথা বলা, সুন্দর করে কথা বলা, অথবা মানুষকে আলিঙ্গন করা, মানুষের প্রতি ফিল করা, 3 মাসের মধ্যে আপনি নিজেকে কমপ্লিটলি চেঞ্জ করতে পারেন। যার জন্য আপনি খেয়াল করবেন, আর্মিতে যখন যায় দেখেন কোথাকার থেকে কোথাকার মানুষ নিয়ে আসে, শুধুমাত্র ডিসিপ্লিন ওয়েতে তাদেরকে বিভিন্ন ট্রেনিং এর মধ্যে রেখে তাদেরকে মানুষগুলার প্রত্যেকটা সিস্টেম চেঞ্জ করে দেওয়া হয়, এবং ওই নিয়ম ফলো হয়ে যায়, তখন তাকে বলতে হয় না। ঠিক আছে? তো আমাদের খেয়াল করতে হবে যে আমার যে ব্যবহার যেটা আছে, সে ব্যবহার এবং সময় এবং লোকেশন, আমার ব্যবহার এবং কোন জায়গায় কোন সময় এটা করতেছি, এটার একটা বিশাল একটা ফ্যাক্টরস আছে। এবার আমি নতুন ভাবে কি শুরু করতে চাই, আমরা মেডিটেশন করতে চাই, তখন আমি বলতেছি আই উইল মেডিটেট ফর 1 minute at 7 PM। আপনি অলরেডি ইন মাই কিচেন, অনেকে আছে যারা মেয়েরা যারা কিচেনে কাজ করছে, অথবা ছেলেরাও সকালে যখন যায় সিঙ্গেল আছে কাজ করে, বলে আমি আপনি কিচেনের মধ্যে পানি গরম দিয়ে নিয়ে আমি মানে 1 মিনিট পরে পানিটা গরম হবে, আমি 1 মিনিট বসে একটু ঝিম ধরে থেকে নিয়ে আমি মেডিটেট করে ফেলাম, শুধু কয়টার সময়? 7টার সময়। এই ডিসিপ্লিনটা আপনার মধ্যে সেট যদি করেন, দেখবেন যে ইউ উইল বি এবল টু ডু ইট। স্টাডিং, পড়া, I will study Spanish for 20 minutes at 6 PM। আমি নতুন একটা ভাষা শিখবো। হ্যাঁ, কটার সময়? সকালে ঘুমের থেকে ওঠার সন্ধ্যার সময় 6টার সময় আমি পড়বো ইন মাই বেডরুম। যখন রুমে গেলাম, ফ্রেশ হয়ে গেলাম, তখন স্প্যানিশ বইটা নিয়ে আমি এটা ভাষাটা শিখতেছি। ঠিক আছে? এক্সারসাইজ। এবার দেখেন এই পয়েন্টগুলা আপনি লিখবেন, কিন্তু এটাকে আবার লিখতে হবে, এটাকে আপনার নোট করে, এটাকে আপনি ফিল করে প্র্যাকটিস করতে হবে। এক্সারসাইজ কি করবেন? আই উইল এক্সারসাইজ ফর 1 hour at 5 PM। আমি প্রতিদিন 1 ঘন্টা বিকেল 5টার সময় আমি লোকাল জিমে গিয়ে আমি এক্সারসাইজ করব। আমরা বলি সব সময়, কিন্তু আমাদের নিজেদেরই হয় না। আমি উপদেশ দিব কি, আমার নিজেরই অনেক সময় হয় ওঠে না। এগুলো আমাকে চেষ্টা করতে হবে। আমি জাস্ট ট্রাইং টু, কেন দেখেন এগুলো আমি কেন করতেছি, আমি চাচ্ছি যে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আমার মধ্যে অনেক লুফল আছে। আই ওয়ান্ট টু কারেক্ট মাইসেলফ। কারণ আপনাদের বলার সাথে সাথে আমি নিজে প্র্যাকটিস করে আপনাদের বলার উপদেশ দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই। তবে আমি এই পথ চলায় আপনাদের সাথী করার জন্যই আজকে আপনাদেরকে ইনভাইট করেছি, আপনারা জয়েন করেন। এরপরে ম্যারেজ। ম্যারেজ মানে আমাদের সাংসারিক জীবনে, বিবাহিত জীবনে আমরা কি করতে পারি, হাউ উই ক্যান মেক আওয়ার ফ্যামিলি মাচ মোর পিসফুল, অ্যান্ড একে অন্যের প্রতি যে একটা
রিলেশনশিপের একটা বন্ডিংটা স্ট্রং করা যায়। ঠিক আছে, কিভাবে করতে পারি? আমি যদি মনে করি আমার পার্টনার যে আছে, আমার ওয়াইফ যদি হয়, আর ওয়াইফ যদি মনে করে আমার হাজবেন্ড জন্য সকাল 8টার সময় একটা করে 1 কাপ করে চা আমি তাকে বানিয়ে দেবো, আপনি জানেন এর কত বড় ইম্প্যাক্ট আসে। আমরা বলি, ছেলেরা বলি, কেন আমরা চা বানানোর কাজ হচ্ছে মেয়েরা, দিস রং। তারা তো সারা জীবন ওটা করতেছে। আমরা যদি আমাদের তরফ থেকে একটা হঠাৎ করে 1 কাপ চা বানিয়ে দিয়ে আমি দেই, অথবা যদি একটু লেবুর শরবত বানিয়ে দিলাম, অথবা আমরা নতুনরা কিছু বানিয়ে তাদেরকে প্লেটটা আমি সাজিয়ে দিলাম, আপনি জানেন এটার ইম্প্যাক্টটা কি? একে বলে ইমোশনাল ইন্টেলিজেন্স। আমরা এ নিয়ে পরে আবার আলাপ করবো। আপনার মেডিটেশন যদি করেন, আপনি মেডিটেশনের লেভেলে চলে গেলেন, এরপর আমি বলবো আমার স্টাডি লেভেলটা বাড়াবো, আমি স্প্যানিশ শিখবো, কিভাবে সেটাকে আমি প্র্যাকটিস করব, আমি এক্সারসাইজ কিভাবে দেখেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি, ঘরেই করতে পারি। স্কিপ যা মেয়েরা যে আপনার দড়ি লাফায় যেটা, সেটা আপনিও করতে পারেন, এটা কিন্তু সাংঘাতিক ভালো একটা এক্সারসাইজ। এরপরে যে আমি যেটা বললাম চায়ের কথা, আপনিও বানালেন, আপনার ওয়াইফও বানালো, যখন দেখেন এই যে কো রিলেশনটা, এই যে এইটা আপনার এনভায়রনমেন্টটা আমরা অনেক সময় ইগনোর করি, কিন্তু এই জিনিসগুলা কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ এগুলো করে জন্যই তাদের লাইফে একটা ডিসিপ্লিন আছে, তার মধ্যে একটা প্রশান্তি আছে। হ্যাবিট স্ট্যাকিং, দেখেন আমি ছবিটা দিয়েছি, দেখেন এই পাথর, আঁকা বাঁকা পাথরের মধ্যেও কিন্তু আমরা যেটা রাখতে পারি, এই রাখাটার মধ্যেই ডিপেন্ড করবে যে আপনি কিভাবে প্ল্যানটা করে ওভারহল করতে পারেন। আপনার হ্যাবিট, আপনার বিভিন্ন ধরনের হ্যাবিট আছে, আপনার খারাপ আছে, ভালো আসে, আপনি অন্যের মতো না, বাট আপনি যদি জানেন সেটাকে কিভাবে ম্যানেজ করতে হয়, এই ছবিটাকে ভালো করে খেয়াল করেন। এই দেখেন এখানে নিচে যে পাথরটা আছে, এই পাথরটা বড় পাথরটা উপরে আর একটা পাথর ফ্ল্যাট টাইপের কিন্তু আঁকা বাঁকা পাথরকে সেট করা হয়েছে, কিন্তু সেটা এমন ভাবে সেট করা হয়েছে যেটা এটার উপরে যেন অন্য একটা পাথর বসতে পারো, মানে ওই যে একটা স্পেস দেওয়া যেটাকে বলে। আসলে সময় প্রচুর দরকার এটা এক্সপ্লেইন করার জন্য। স্পেস দিতে হয় এবং একটা অন্যের সাথে লাগতেছে কিনা এটা দেখার সুযোগ করে দিতে হয়। তারপরে 3 নাম্বার 4 নাম্বার পাথরটা একটু বড় সাইজে আছে, কিন্তু তার একটা সাইজ, সেটাকে তার উপরেটা এবং সবার উপরে যে পাথর যেটা আছে সেটাকেও সুন্দর মতো ব্যালেন্স করে দেখেন, ঠিকই পাথরগুলা একই জায়গায় স্ট্যাক হতে পারে। তখন আমরা ভাবতে পারি তাহলে আমার হ্যাবিট আমি কিভাবে চেঞ্জ করব, ওর তো হ্যাবিট তো অন্যরকম, ওর হ্যাবিট অন্য, এর মধ্যে এইগুলাকে রিঅ্যাডজাস্ট করাটাই হচ্ছে হ্যাবিট স্ট্যাকিং। অর্থাৎ আমি এটা কিভাবে সাজাতে পারি, আর এই সাজানোর মাঝখান দিয়ে মানুষের সাথে আমরা নিজেকে রিঅ্যাডজাস্ট করে আমাদের লাইফকে চমৎকার বানাতে পারি। ফর্মুলা আমি বলে দিলাম, এই যে মেডিটেশনের কথা বলে, আফটার আই পোর কাপ অফ কফি ইচ মর্নিং আই উইল মেডিটেট ফর 1 মিনিট করলাম। এক্সারসাইজ আফটার টেক অফ মাই ওয়ার্ক শুজ, আমি যখন কাজের অফিস থেকে আসলাম, আমার জুতোটা যখন খুলে ফেললাম, আমি ইমিডিয়েটলি কি করলাম যে আমার ওয়ার্কআউটের যে ক্লথ, আমি যে বাইরে যাব হেলথ ক্লাবে যাব তার জন্য কাপড়টা পরে ফেললাম সাথে সাথে। কারণ একবার যদি আপনি কাপড়টা খুলে ফেলেন, বলে যায় একটু বিছানায় যায় একটু আরাম করে শুই, আর উঠা হবে না। এগুলো কতগুলো জিনিস আপনার একটু হার্ড ওয়েতে আপনাকে প্র্যাকটিস করতে হবে। গ্র্যাটিটিউড হচ্ছে কৃতজ্ঞতা বোধ। আপনি যখনই খাবার টেবিলে বসবেন চেষ্টা করবেন যে আমি আই উইল সে ওয়ান থিং আই এম গ্রেটফুল ফর দ্য হ্যাপেন টুডে, এবং বসার পরে আমি আল্লাহর কাছে শুকর আদায় করবো, আল্লাহ আজকে পুরো দিনটা আমার চমৎকার সময় আমাকে কাটিয়ে তো আমার সুস্থভাবে আমি বাসায় ফিরে আসছি, ফ্যামিলির সাথে আমি বসছি, এখন আমি খাবার টেবিলে বসছি, আমি কাছে আল্লাহ তোমার শুকর আদায় করি। এই যে শুকর আদায়টা হচ্ছে আপনার গ্র্যাটিটিউড। ম্যারেজের কথা মানে অর্থাৎ বিবাহিত জীবন যেরকম আপনি 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 যখন বেডরুমে যাচ্ছেন তখন আপনার কাজ হচ্ছে যে হাউ ইউ টু টেক কেয়ার অফ ইউর পার্টনার, তাকে একটু আদর করে দিলেন। এরপরে চলে আসছে সেফটি। যখন আপনি রানিং শু পরবেন, আপনি খেয়াল করতে হবে যে সেফটি শু যদি না হয়, আপনার নর্মাল যে অফিসিয়াল শু দিয়ে দৌড়ান, আপনার পায়ের মধ্যে ব্যথা পেতে পারেন, ছিঁড়ে যেতে পারে, অথবা পা ফোসকা পড়তে পারে, যার জন্য যখন যেটা যে ধরনের শু আছে ঠিক সেইভাবে আপনার এই জিনিসগুলা দিতে হবে। তারপরে আই উইল টেক্সট ফ্রেন্ডস অর ফ্যামিলি মেম্বার্স ওয়ার আই এম রানিং অ্যান্ড হাউ লং ইট উইল টেক। আবার একটা কথা খেয়াল করতে হবে সেফটির ব্যাপারে, আমি যখন দৌড়তে যাচ্ছি অন্তত আমি মেসেজ দিয়ে যাচ্ছি যে আমি কিন্তু এই ট্র্যাকে দৌড়াতে যাচ্ছি, কারণ হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হলে তারা খুঁজে পাবে না, অনেক দূরে যাচ্ছি। সেজন্য ট্রাইং টু অ্যাডভাইস ইউর ফ্যামিলি মেম্বার। গ্র্যাটিটিউড সম্বন্ধে আমরা স্লাইড নিয়ে আর বেশি কথা বলবো না, সময় আমাদের চলে যাচ্ছে। সেফটি শু হচ্ছে যারা আপনার
যখন এই যে মনে করেন বড় বড় বিল্ডিং এবং কনস্ট্রাকশনে কাজ করা হয় সেখানে কিন্তু তাদের এই যে হেলমেট আছে, কি হেলমেট পরতে হবে, তারপরে আপনার চোখের প্রোটেক্ট করার জন্য আছে, তারপরে আপনার এই যে জুতোগুলো কিরকম হতে হলো সবকিছু, এটা হলো সেফটি। এ ব্যাপারে আপনার মাথায় একটা খেয়াল রাখতে হবে। এখন চলে আসতেছে যে আমরা কিভাবে এই প্রতিদিনের রুটিন কাজগুলা কিভাবে করতে পারি। এখন ডান পাশে দেখেন লেখা আছে ডেইলি টু ডু লিস্ট। এটা আমরা অফিসে আমরা বলতাম থিংস টু ডু। আমরা আমি 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 এই প্র্যাকটিসটা আমি করতাম। আমার পুরো দিনে আমি কি কাজ আমার অফিসের জন্য করব, এবং এটা জরুরি, আমার রুটিন কাজ তো একটা আছে, তার মধ্যে প্রায়োরিটি কিছু কাজ আছে, অলরেডি অ্যাসাইন কাজ আছে, ইমার্জেন্সি কাজ আছে, সব নোট করা হতো। নোট করে নিয়ে আমরা দেখতাম যে কোন সময় কোন কাজটা সেট করা আছে, অ্যাকর্ডিং টু দ্যাট ওয়ান, বেস অন দ্য প্রায়োরিটি, ইমার্জেন্সি সিচুয়েশন হলে ক্ষতি হতে পারে, এটাকে আপনার সাজিয়ে নিতে হবে, নিয়ে তারপরে একটার পর একটা কাজ আপনি করতে। এটা কিন্তু বিউটিফুল একটা প্র্যাকটিসেস, থিংস টু ডু। এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে এটা প্র্যাকটিস করতাম। আমার সাথে যারা কাজ করেছে সবাই এটাকে আমি তাদেরকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসছি। আপনি যদি লেখেন যে আজকের দিনের মধ্যে আমি এই কাজগুলো করতে চাই, তার মধ্যে জরুরি কি কাজ, কার সাথে কি আমি কমিট করেছি, আমার কোন কোন দায়িত্ব, রুটিন তো একটা কাজ থাকবে নিচে আমি লিখে রাখতে পারেন, কিন্তু ইমার্জেন্সি যে কাজগুলো সবার আগে অ্যাটেন্ড করতে হবে এভাবে লিখবেন, এবং দিন শেষে এখানে টিকিং দিবেন, টিকিং দিবেন, টিকিং দিবেন, টিকিং দিবেন। যদি দেখেন যে না এটা আপনি কমপ্লিট করতে পারেন না, তখন এই থিংস টু ডু লিস্টটা আগামীকালকের জন্য প্রথমে আপনি দিয়ে রাখবেন, যে এই জিনিসটা আমি আজ, এটা কালকে গতকালকে হয় নাই কিন্তু এটা প্রায়োরিটি আজকে আমি এখানে শেষ করবো। এগুলো হচ্ছে সফল ব্যক্তিদের জীবনের কাজের কতগুলো ধারা। আমি জানি না আপনাদের এই প্র্যাকটিস আছে কিনা, তবে আমি অন্তত এটা জানি, যারা এই ধরনের কাজ যারা করতে পারে, যেমন ওয়ার্ক হ্যাজ 4D ফর্মুলা, এর আগে আমি বলেছি 4টা ডি আছে, ডু ইট, ডিলে ইট, ডাম্প ইট অর ডেলিগেট ইট। এটাও কিন্তু একটা স্টাইল, এ নিয়ে আমি এর আগে বলেছি, তারপরে রিমাইন্ড করতেছে। আপনাদের মধ্যে এই অভ্যাসগুলো যদি সেট করতে পারেন, আপনার জীবনে লক্ষ্যে পৌঁছা কোনো অসুবিধাই নেই। আপনার জীবনে কোনো কমিটেড যদি কারোর সাথে থাকেন সেটাকেও আপনি পূর্ণ করতে পারেন, আর আপনাকেও সুস্থ রাখতে পারেন। হ্যাপিনেস ফলোজ ইউ। আমার মনে হয় যে এই সেম জিনিসগুলো আমরা এর আগেও বলেছি। এগুলা এগুলা আমরা এগুলা অলরেডি আমরা বলেছি। নিউ নিউ অ্যান্ড ওল্ড হ্যাবিটস আমরা কিভাবে এটা করতে পারি, এগুলো সবই আপনার one way to find the right trigger for your habit stake is by brainstorming a list of your current habits. এটা মানেটা হচ্ছে আপনারা নিজেরা এই যে কি কি প্রতিদিনের কাজগুলো করেন এটা যখন লিখবেন এবং এটা নিয়ে আলোচনা করবেন, এবং আলোচনা করার পরে আপনি কোন জায়গায় কোন লেভেলে আপনার কোনটা কারেক্ট করতেছেন আর কোনটা করতেছেন না সেসব জায়গায় হাইলাইট করেন। হাইলাইট করে নিয়ে সেটাকে আপনি আপনার ফ্রন্ট লাইনে থিংস টু ডু এর মধ্যে রাখেন। প্রতিদিন 21 দিন যখন ওটাকে আপনি ফলো করবেন, you will be able to overcome this situation. এর মধ্যে আছে যে যখন উল্লেখ করা আছে, get out of the bed, take a shower, brush your teeth, get dressed, brew a cup of coffee, eat breakfast, take a kids to the school, আপনার বাচ্চাকে স্কুল নিয়ে গেলেন, start the work, day work, কাজ শুরু করেন, লাঞ্চ নিলেন, end the work day, change out of work clothes, কাপড় চেঞ্জ করেন, সিট ডাউন ফর এ ডিনার, টার্ন অফ দ্য লাইট, গেট। এগুলো হচ্ছে প্রতিদিনের কাজের রুটিন আপনি লিখতে পারেন। লিখে দেখেন আপনি কতটুকু করতেছেন কতটুকু করতেছেন না। আপনি দেখতে পাবেন যে লিস্ট কিন্তু অনেক বড় হতে পারে। একটা ব্যাপারটা হয়েছে কি জানেন, আরে আমরা বলি যে ঠিক আছে আমাদের জানা আছে, লেখার কি দরকার, আমি তো জানি আমি করি। একটা জিনিস কি, আপনি অভ্যাস যদি ঠিক করে রুটিন ওয়াইজ না করেন সেটা অভ্যাসে পরিণত হয় না। যদি আপনি একবার করে নোটটা নেন আর টিকিং টিকিং করেন, কয়েকদিন পরে আপনি দেখবেন যে এটা আপনার অভ্যাসের মধ্যে চলে আসছে। এমনকি আপনারা জানেন যে যারা এয়ারলাইনে যারা কাজ করেন, যারা এয়ারক্রাফট নিয়ে যারা টেক অফ করে, আপনি জিজ্ঞেস করে দেখেন, আপনি বলবো আমাদের এখানে আমাদের আমাদের একাডেমির ভাইস চেয়ারম্যান ক্যাপ্টেন আকবর আছে, উনি বলবেন ওনারা আপনি প্লেন টেক অফ করার আগে তার প্রত্যেকটা রুটিনকে টিক করতে হয়, কনফার্ম করতে হয়। আপনার কথাটা খেয়াল করুন, এখন সিরিয়াসলি ইভেন প্রেজেন্ট ইয়ার আপনার একটা প্লেন যখন টেক অফ করতে প্রত্যেকটা চেকলিস্টকে কনফার্ম না করা পর্যন্ত, আর যে পর্যন্ত সিগন্যাল ক্লিয়ার না হবে, সবকিছু ক্লিয়ার না হলে ক্যাপ্টেন অ্যালাউ করবে না এটা টেক অফ করার জন্য। আমাদের লাইভ এক্সাম্পল আমাদের সেশনের পরে আমাদের ক্যাপ্টেন আকবর আপনাদের শেয়ার করবে ব্যাপারে।
তবে দেখেন যাক আমাদের টাইম শর্ট করি। sun raises, you get a text message, the song you are listening to end, the sun sets, এই যে জিনিসগুলো যেগুলো আছে এগুলাকে আপনি দেখতে পারেন, এগুলো রিডিসিপ্লিন করতে পারেন, ঠিক আছে? তো এর মাঝে মাঝে আপনি কিভাবে নিজেকে চেঞ্জ আনবেন, যে প্র্যাকটিস গুলো করবেন, সেটাই সবচেয়ে বড় কথা। আমাদের সময় যেহেতু কমে আসতেছে, আমার কিন্তু সব লেখাগুলো আছে, আমি পিডিএফ দিব, আপনি পড়ে নেবেন, বুঝতে পারবেন। আমি আপনাদের লিড দিচ্ছি ব্যাপারে। ওভারঅল সামারির মধ্যে এটা কি কি দেখাচ্ছে? দ্য ফার্স্ট ল ইজ বিহেভিয়ার চেঞ্জ ইজ মেক ইট অবভিয়াস। আপনাদের এই অভ্যাসটা যদি আপনার নিশ্চিত করতে পারেন, তখন দেখবেন যে ইউ আর এ ডিফারেন্ট পারসন। দ্য টু মোস্ট কমন কিউজ আর টাইম অ্যান্ড লোকেশন। আর সব সময় খেয়াল করবেন যে আপনার যে সূত্র ধরবেন, কোত্থেকে কিউটা ধরবেন, এটা কোন সময় এবং কোন লোকেশনে আছে, সেখানে আপনাকে কিভাবে এটা কাজ করতে হবে। ক্রিয়েটিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন is a strategy you can use to pair a new habits with a specific time and location. আপনি একটা কি স্ট্র্যাটেজি, একটা কৌশল আপনাকে তৈরি করতে হবে যে কিভাবে এই নতুন অভ্যাসটা আপনার নিজের মধ্যে অ্যাডপ্ট করবেন, এবং এর জন্য নির্দিষ্ট স্পেসিফিক টাইম দিতে, কখন থেকে শুরু করবেন এবং কোন জায়গা থেকে শুরু করবেন। আমরা এর আগে আপনাদের বলছি না যে স্মার্ট শব্দের কিন্তু ওই যে অ্যাব্রিভিয়েশনের মধ্যে কিন্তু আছে স্পেসিফিক টাইম অ্যান্ড লোকেশন। কবে কোন সময় শুরু করবেন, কোন জায়গা থেকে শুরু করবেন, এটা কিন্তু আপনি লিখতে হবে। দ্য ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন ফর্মুলা ইজ, এটা কিভাবে আসবে, ফর্মুলা আসবে আই উইল। আপনার এই উইলটার মধ্যে বিহেভিয়ার আসতেছে, অ্যাট কয়টার সময় অ্যান্ড কোন লোকেশনে। হ্যাবিট স্ট্যাকিং ইজ এ স্ট্র্যাটেজি ইউ ক্যান ইউজ টু পেয়ার এ নিউ হ্যাবিট উইথ এ কারেন্ট হ্যাবিট। এটা এই যে আপনি যে নতুন যে অভ্যাস তৈরি করবেন, তার কৌশলটা, স্ট্র্যাটেজি হচ্ছে কৌশল, কিভাবে করবেন আর পুরোনো বাজে অভ্যাসটা কিভাবে বাদ দিবেন, সেটাও কিন্তু আপনার এর মাঝখানতে আপনি শিখে আসলেন। দ্য হ্যাবিট স্টেকিং ফর্মুলা ইজ আফটার কারেন্ট হ্যাবিট আই উইল হ্যাভ এ নিউ হ্যাবিট। আজকে আমার এই অভ্যাসটা এমন ছিল, আমার এই অভ্যাসটার পরিবর্তনে আমি আগামীকালকের থেকে এভাবে আমি কথা বলবো, এভাবে কাজ করব, এভাবে বিহেভ করব। 6 নম্বর কি চলে আসছে, মোটিভেশন ইজ ওভাররেটেড এন্ড এনভায়রনমেন্ট অফেন ম্যাটার্স মোর। এনভায়রনমেন্ট ইজ দ্য ইনভিজিবল হ্যান্ড দ্যাট শেপস হিউম্যান বিহেভিয়ার। এখানে ব্যাপার আছে কি, আপনার এই যে অনেক সময় বলে না যে আমরা মোটিভেশন করলেই সবাই সব কাজ করবে, বলবে, দেখবে, হয়ে যাবে। এটা হয় না। এটা আমি একটা ঘটনা আপনাদের সামনে বলি। বোস্টনের ম্যাসাচুয়েটসের জেনারেল হাসপাতালের প্রাইমারি কেয়ারের ডাক্তার একদিন এক নতুন ধারণা নিয়ে অবতীর্ণ হন। কারণ তাদের ওখানে যে আপনার যে ক্যান্টিন যেখানে আছে, খাওয়ার ক্যান্টিন যেটা আছে, সেখানে এক এক সময় এক এক ধরনের সুবিধা অসুবিধার চলে আসে। সেটা সার্ভিসটাকে আপনি ভালো করার জন্য নিউ আইডিয়া সে নিয়ে আসলো। এখন সে ভাবলো যে কি করলো, এবং এটা কারোর সাথে কিন্তু কোনো সলা পরামর্শ না করে এর তার নিজের ধারণাটা সে নিজে ইমপ্লিমেন্ট করার জন্য সে ধারণাটা নিয়ে আসলো। যেখানে ওই ক্যাফেটেরিয়াতে, ক্যান্টিনে স্টাফ এবং বিভিন্ন ভিজিটাররা আসলে ওখানে খাওয়া দাওয়া করে। তারপরে এরপরে দেখা গেল যে তাদের যে স্পেশালি যে ড্রিঙ্কস এর তালিকা, ড্রিঙ্ক বলতে সব ড্রিঙ্কস, সোডা আছে, এইটা 7 আপ, পেপসি, এইটা ওটা বিভিন্ন যে আছে, এগুলার যে 6 মাসের যে কনজামশন, মানে যেটাকে মানে বিক্রি হয়, সেটা একটা লিস্ট নেওয়ার পরে তখন সবাই দেখে সোজা যখন কাউন্টারের কাছে আছে একটা সোডা নিয়ে নিল অথবা পেপসি নিয়ে নিল, কোকা-কোলা নিয়ে গেল, এটা ম্যান্ডেটরি, তারা জানে যে এই জায়গা থেকে জিনিস পাওয়া যায়, আমি নিয়ে যাচ্ছি। তখন সে কি করলো, ওই জায়গায় একটা চেঞ্জেস আনলো। তারা ওখানে এই মানুষের অভ্যাসটাকে বলতে পারতেছে না যে তুমি সফট ড্রিঙ্কস নিও না, এটা তোমার শরীরের জন্য ক্ষতিকর, এটা তোমাকে অমুক, এই তো মোটিভেশন সবসময় দেওয়া হচ্ছে, কিন্তু এটা কিন্তু মানুষ কাজে লাগাচ্ছে না। তখন সে নতুন আইডিয়া নিয়ে পানির বোতল, প্লেন ওয়াটারের পানির বোতল প্রত্যেকটা সফট ড্রিঙ্কস এর পাশে একটা করে লাগিয়ে দিল, ম্যান্ডেটরি, যেন সে দেখতে পায় পানির বোতল এখানে আছে। আর প্রত্যেকটা ওই আপনার ক্যান্টিনের যে আপনার ক্যাফেটেরিয়ার পাশে যে আপনার যে প্রত্যেকে যে বসে তার পাশে একটা করে বাস্কেট রেখে দিল। এই বাস্কেট রেখে দিয়ে ওর মধ্যে শুধু ওই পানিগুলো তারা অ্যাভেলেবল করে দিল। এটা করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কাউকে মোটিভেট করে নাই, খুব ভালো করে খেয়াল করেন। আসলে আমাদের সময় করার জন্য আমি এগুলো টাইম নিয়ে কথা বলতে হয়। আপনি দেখেন ওখানে এটা করে দেওয়ার পরে, এটা তার আইডিয়াটা যখন ইমপ্লিমেন্ট করলো,
দেখা গেল 3 মাসের ব্যবধানে 12% তাদের সফট ড্রিঙ্কস এর সেল কমে গেল। মানে 12% মানুষ সফট ড্রিঙ্কস থেকে প্লেন পানির দিকে চলে আসলো। শুধু তাই না, 26% পানির সেল বেড়ে গেল। এটা ইন্ডিকেশনটা কি হচ্ছে? ইন্ডিকেশন হচ্ছে যে আপনি অনেক সময় অনেক কিছু আছে মানুষকে না বুঝিয়ে তার পরিবেশটা যদি একটু চেঞ্জ করে দিতে পারেন, সেখানে যখন যাবেই বাই ডিফল্ট তাকে সে ওটা করতে হবে। এখন আপনি সফট ড্রিঙ্কস নাই, তাহলে ঠিক আছে পানিটা নিয়ে নিলাম, অথবা আপনি তখন পানির খুঁজছেন, পানি নাই, সফট ড্রিঙ্কস নিয়ে নিলাম। তো এখানে কি বোঝাচ্ছে যে আপনি এনভায়রনমেন্ট যেটা আছে আপনি যদি তৈরি করে দিতে পারেন, বাসার এনভায়রনমেন্টটা যদি আপনি তৈরি করে দিতে পারেন যে বাচ্চাদের নিয়ে আপনার টেবিলের মধ্যে খাওয়া খেতে হবে, তা না হলে কিন্তু খাওয়া পাবা না তোমরা। এখন বাচ্চাদের যে রুটিন যে তারা যেটা পছন্দ করে, অনেক সময় তারা খাবে না, ক্ষুধা লাগলে ঠিকই খাবে। তাহলে এই এই সুযোগ করে আপনার এই ফাস্ট ফুড জাঙ্ক ফুডটা আপনি বের করে আনতে পারেন। হ্যাঁ, আপনারা এই বলেন না তোমাদের সারা জীবন আর তোমরা খেতে পারবে না, ঠিক আছে তুমি প্রতিদিনই একবার করে খাও, ঠিক আছে একদিন পর পর খাও, ঠিক আছে এটা আপনি চেঞ্জ করলেন, ঠিক আছে আজকে যাবো না বাদ, আজকে তুমি ওটা নাও। তো ওদের কাছে কন্ডিশন দিলে আপনার কিন্তু পরিবর্তন আনা সম্ভব। আর এর উপর বেস করে নিয়ে 1936-এ সাইকোলজিস্ট কার্ট লুইন একটা ফর্মুলা ইকুয়েশন ক্রিয়েট করছিলেন। সেই ফর্মুলাটা হচ্ছে কি, যে বি ইকুয়াল টু এফ বাই পি এন্ড ই। বি হচ্ছে বিহেভিয়ার, বলতেছে বিহেভিয়ার ইজ এ ফাংশন অফ পারসন ইন দেয়ার এনভায়রনমেন্ট। এখানে এফ হচ্ছে ফাংশন, পি হচ্ছে পারসন, ই হচ্ছে এনভায়রনমেন্ট। একটা মানুষ তার ব্যবহার চেঞ্জেস হয় কখন, যখন সে মানে এনভায়রনমেন্ট দ্বারা তার ব্যক্তিগত এনভায়রনমেন্টকে যখন সে অ্যাডাপ্ট করে, প্র্যাকটিস করে, ফাংশনিং মিন্স প্র্যাকটিস করে, তখন তার বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায়। ভেরি ফেমাস ফেমাস কোটেশন। এবং শুধু আমরা এটার উপরে যদি কথা বলতে চাই, ইউ হ্যাভ নিড 1 hour। হাউ টু ডিজাইন ইউর এনভায়রনমেন্ট ফর সাকসেস। আপনি দেখেন, আপনি যদি মনে করেন যেখানে আপনি বাড়ি বানাতে চাচ্ছেন, যে পরিবেশে করতে চাচ্ছেন, ইউ ক্যান ডু ইট। দেখেন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আপনার উইন্ড মিল তৈরি করতে পারতেছেন। ইউ ক্যান রিডিজাইন, কিভাবে কিভাবে আপনি নিজের পরিবেশটা আপনার চেঞ্জ করতে পারেন। আর যেমন আপনি যে বাসায় আছেন, আপনি বাসায় আছেন, আপনার যে ড্রয়িং রুম যেখানে আছে, সেখানে আপনি দেখা গেল যে আপনার এমন এমন জিনিস আপনি রেখে দিচ্ছেন, যে আপনার গান বাজনা জিনিস রেখে দিচ্ছেন, এটা রেখে দিচ্ছেন, সেটা কোনো অথবা বিশাল বড় টেলিভিশন আপনি রেখে দিচ্ছেন, কিন্তু শেখার কোনো সুযোগ নেই, কোনো ডিসিপ্লিন নেই। এটাকে রিডিজাইন করেন যে আপনি কখন টেলিভিশন দেখবেন। টেলিভিশনটা অবশ্যই বেডরুমে থাকা উচিত না, এটাকে আপনি খেয়াল রাখতে হবে। আমরা জানি ইদানিং যে মডার্ন ইয়ে রয়েছে, বড় বড় স্ক্রিন টেলিভিশন আপনি বেডরুমে শুয়ে শুয়ে দেখে, তো খুবই খারাপ অভ্যাস। আপনি করতে চান আপনার ড্রয়িং রুমে রাখতে পারেন, সেটাকেও আপনার নির্দিষ্ট ইয়েতে আপনি ওটাকে অন করতে পারেন। এগুলো হচ্ছে আপনার প্ল্যানিং এর উপর ডিপেন্ড করবে, এগুলাকে আপনি রিডিজাইন করেন, ঠিক আছে। এখানে এখানে বলা হচ্ছে যে আপনি দেখেন প্রত্যেকটা সিস্টেম দেওয়া আছে, আপনারাই করেন। আপনার এটাকে নিয়ে আপনার পড়লেই আপনার বুঝবেন, খুবই খুবই কঠিন কিছু না। জাস্ট গো ব্যাক টু দ্য কনটেক্সট, ইজ দ্য কিউ। এটাও আপনার পড়ে নিয়ে বুঝবেন, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। ট্রাইং টু ইট হেলদিয়ার, আপনি মনে করেন যে আপনি ভালো খাওয়াটা খাবেন, অভ্যাসটা কিভাবে তৈরি করতে হবে। এই যে দেখেন এখানে যে ফুড, লাইভ ফুড যেটা আছে, টমেটো একটা লাইভ ফুড, এখানে আপনার চেরি আছে লাইভ ফুড, রসুন একটা লাইভ ফুড খেতে পারেন। এই যে এখানে আপনার এখানে আরো ফ্রুটস আছে, সালাদ আছে, বিনস আছে, এই যে এই জিনিসগুলো আপনি লাইভ খেতে পারেন। কিন্তু এই জিনিসটা যদি আপনি খাবো, দেখা যাক কবে আসবে, তারপরে দেখতেছি আমি খাবো, কালকে খাবো। এই যে নাট, যেটা আপনি ব্রেনের শেপ যেটাকে বলতেছেন, আখরোট যেটাকে বলে, দেখেন এই আখরোটটা পুরো ব্রেনের শেপের, কিন্তু আপনি যদি ভিজুয়ালাইজ করেন এই আখরোট খেলে আপনার ব্রেন শার্প হবে, আপনার মেমোরি শার্প হবে। তো এই জিনিসগুলো সুন্দর করে একটা বাটিতে যদি আপনি গুছিয়ে রাখেন আপনার আপনার ডাইনিং টেবিলের উপর, যখন এসে বসলেন তখন আপনি দেখা গেল ওখান থেকে তুলে তুলে খাচ্ছেন, এবং সেটা কখন খাবেন, কিভাবে খাবেন। এবং এর জন্য বাড়ির যে গৃহকর্ত্রী আছে অথবা যে যারা অ্যাক্টিভ আছে, তারা একটা রুটিন বানিয়ে কিন্তু ওই সময় সময় তাদের যে আপনার ডাইনিং টেবিলের পাশে এগুলো রাখতে পারে, জিনিস সরাই ফেলতে পারে। বাচ্চাদের জন্য ওদের কাছে সারাক্ষণ খাওয়ার জন্য যেটা পছন্দ করে, সামনে একটা ফ্রুট দিল প্লাস আর একটা তার পছন্দের খাওয়া দিল। এইভাবে যদি আপনি না করেন, গুছিয়ে যদি কাজ না করেন,
আমি সারাক্ষণ টেলিভিশনের সামনে বসে থাকবো, আমি সারাক্ষণ আমার মোবাইল টিপাটিপি করব, আর কেউ আমার কাজ করে দিবে এই আশা করলে কিন্তু জীবন কিন্তু ডিসিপ্লিন হবে, জীবনের থেকে কিন্তু আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। জীবনটা হচ্ছে চলমান, আপনি যত সুন্দর করে জীবনটাকে গোছাতে পারবেন, নিতে পারবেন, তত ভালো। আমি একটা পড়েছি, একটা মানুষ বলছে যে তুমি তোমার শরীরকে কষ্ট দাও, তুমি তোমার শরীরকে যত কষ্ট দিবা শরীর তোমাকে ততটা এনার্জি দিবে, তুমি ততদিন বেঁচে থাকবা। আমাদের কথা হচ্ছে যে আমরা শরীরে কষ্ট দিব, আরাম দেই। তুমি আরাম দিলে শরীর বুঝে গেল যে তোমার পৃথিবী থাকার প্রয়োজন নাই, তার সেলগুলো ডে বাই ডে মারা যাওয়া শুরু করবে। এক সময় দেখা গেল আমি বিছানায় পড়ে গেলাম, আমার সময়ের আগে পৃথিবীতে চলে গেলাম। কোনটা আপনার চান? হোয়াট ইউ ওয়ান্ট? আমরা তো মনে করি যে আমার টাকা পয়সা হয়ে গেছে, আমি কাজ কেন করবো, পানিটা পর্যন্ত নিজে ঢেলে খেতে চাই না, কাজের মানুষ কাজ করে দিবে। আমি এসে যে আমি যে ঘরটা ভ্যাকুয়াম করবো, আমি সারাদিন কাজ করি, ভ্যাকুয়ামটা যদি আমি করি আমার শরীরতে ঘাম ছুটা হয়ে যাবে। আমার ঘাম ছুটে গেলে তো আমার এক্সারসাইজ করার তো কোনো প্রয়োজন নেই বাইরে যে, আমি তো ঘরের কাজটা হয়ে গেল, ঘরটা পরিষ্কার হলো, নিজে রিফ্রেশ হলাম, আমি নিজে ফ্রেশ হয়ে চলে আসলাম, সুন্দর মতো গুছিয়ে আমি কাজটা করতেছি। আর আমি যদি মনে করি কেউ আমার কাজ করে দিবে, আর এই আশায় যদি আমরা থাকি, আমাদের জীবন দুর্বিষহ ছাড়া কিছু হবে না। আমাদের প্রত্যেকের নিজের কাজ নিজেকে করার অভ্যাসটা আমাদের তৈরি করতে হবে। আর আমরা যদি কাজ করি, আমাদের সন্তানরা আমাদের দেখা দিয়ে কাজ করবে। আমার যদি দেখি যে আমি আমার চাকর বাকরের উপর ডিপেন্ডেন্ট হয়ে বলি এই কাজটা কর, ওই কাজটা কর, মানুষ আসলে দেখা গেল যে ও চাকর বাকরকে দিয়ে সার্ভ করা হচ্ছে, ইনস্টেড অফ এনগেজিং চিলড্রেন, ইনস্টেড অফ ইয়োর সেলফ। আপনি একটা মেহমান যখন আসবে, আপনি নিজে নিজে সার্ভ করেন, আপনি তুলে তুলে দেন, অর্থাৎ আপনার সহমর্মিতা, আপনার তার প্রতি যে একটা আন্তরিকতা যদি দেখাতে পারেন, রিলেশনশিপ বিকাম লাইক দিস। আমরা তো মনে করি যে আমরা সার্ভ না করে অন্যকে দিয়ে সার্ভ করা, সবচেয়ে দুর্ভাগ্য। এখানে আমাদের চেষ্টা করতে হবে যে অভ্যাসগুলা পরিবর্তন আনার জন্য। এবার দেখেন, অনেকে আছে না যে আই নো এ রাইটার হু ইউজ হিজ কম্পিউটার অনলি ফর রাইটিং। অনেকে আছে না যে মনে করেন সে কোনো বই লিখতেছে, তখন শুধু কম্পিউটারটা ইউজ করতেছে, এবং তার জন্য বসার জায়গা থেকে আছে, আবার ফোনটা ইউজ করতেছে, তখন আর আপনি কম্পিউটারে করতেছেন, যে মোবাইল ফোনে বেডের মধ্যে বসে থেকে নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া, টেক্সটিং, হাবিজাবি সব করে যাচ্ছে। এটা আপনার হোমের মধ্যে চলে আসছে, বাসার মধ্যে চলে আসছে, কিন্তু এটা কিন্তু বাই ডিফল্ট আপনার অভ্যাসের মধ্যে নিজেকে অ্যাডাপ্ট করে নিছে। যদি আপনি লিখতে চান, আপনার বইটা লিখবেন, আপনার কোনো প্রসঙ্গ লিখবেন, তখন আপনি ল্যাপটপের সামনে বসতেছেন, আপনার টেবিলে বসতেছেন, ল্যাপটপে ইমার্জেন্সি মেসেজ দিতে হবে, মোবাইলটা বের করে টাক টাক করে মেসেজ। তো এটা কিন্তু আপনার অভ্যাসের মধ্যে চলে আসছে। তো এই জিনিসটা কিন্তু আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। কিভাবে চেঞ্জ করবেন? ওই যে এনভায়রনমেন্টটা সেভাবে যদি করেন, যেমন আপনি বেডরুমে আপনি কোনো সময় টেলিভিশন রাখবেন না, বেডরুমে আপনি ল্যাপটপ রাখবেন। অনেকে আছে না যে বসে বসে আমি কাজ করলাম আবার বিছানায় চলে আসলাম, এটা করবেন না। আপনি মানে এনভায়রনমেন্টটা সেট করার জন্য আপনি স্টাডি রুম আলাদা হতে পারে, ড্রয়িং রুম হতে পারে, সেপারেট রুম হতে পারে, সেখানে যে আপনি নির্দিষ্ট টাইমে আপনি কাজ করবেন এবং সেখান থেকে চলে আসবেন। ওই বেডের মধ্যে শুয়ে শুয়ে কাজ করা, বেডের পাশে বসে, এটা কিন্তু মানুষের অভ্যাসটাকে সাংঘাতিক খারাপ অবস্থায় নিয়ে যায়, এবং তার জন্য যত রকমের অসুবিধা সে তখন ফেস করে। আর এর সামারি হচ্ছে যে স্মল চেঞ্জেস ইজ কন্টেক্সট ক্যান লিড টু এ লার্জ চেঞ্জেস। আপনি ছোট ছোট এই পরিবর্তনটাই আপনার মধ্যে বিশাল ব্যবহারের মধ্যে একটা পরিবর্তন আপনাকে এনে দেবে। ঠিক আছে? এরপর আছে এভরি হ্যাবিট ইজ ইনিশিয়েটেড বাই এ কিউ, উই আর মোর লাইক টু নোটিস কিউ দ্যাট স্ট্যান্ড আউট, মেক দ্য কিউজ অফ গুড হ্যাবিটস obvious in our environment. Gradually your habits become associated not with a single trigger but with the entire context surrounding the behavior. The context become the cue. It is easier to build new habits in a new environment because you are not fitting against old cues. আমাদের লাস্ট এতে চলে আসছে। I will try to finish within 5 minutes to 7 minutes maximum. এখানে বলতেছে the secret to self control, আপনার নিজেকে কিভাবে নিয়ন্ত্রিত করবেন, এটার গোপন সূত্রটা কি। এরা বলতেছে যে আপনার এই যে ড্রাগ এডিক্টেড যারা আছে, এরা কিন্তু যখন তারা ড্রাগ নেয় তখন তার পরিবেশ তাকে বাধ্য করায়, এবং তারপরে সে মানুষ বলে, যখন বলে তুমি কেন ড্রাগ নাও, এ বলতেছে যে আমার নিজস্ব কোনো কন্ট্রোল নাই, আমি পারি না। এটা একটা ভাউতাবাজি কথাবার্তা, এবং এরা ডিসিপ্লিন না। তো আমাদের মেইন কাজটা করতে হবে কি, আমাদের দেখতে হবে যে আমরা কোন জায়গায় ডিসিপ্লিন না, সেই জায়গায় আমরা কৌশলে তার মধ্যে পরিবর্তন এনে দেব। আর এটা যখন করতে পারবেন এবং সাথে নিয়ে কাজটা করতে হবে,
আপনি এইভাবে উপদেশ দিয়ে দিলে হবে না, আপনি ইউ নিড টু বি উইথ দেম, এবং স্লোলি তার অ্যাসোসিয়েশন মাঝখানে তার এনভায়রনমেন্টাল যে পরিবেশ যেটা আছে যখন চেঞ্জ করতে পারেন, তো অটোমেটিক্যালি আপনি নিজেকে কন্ট্রোলও করতে পারেন এবং এর থেকে আপনি বের হয়ে আসতে পারেন। সিক্রেট অফ দ্য সেলফ কন্ট্রোল, অনেক কিছু আছে, এগুলো নিয়ে তো এক একটা স্লাইডের উপরে ঘন্টা দুয়েক কথা বললেও শেষ হবে না। আমি দিচ্ছি এগুলো, আপনার দেখবেন, বুঝবেন। আমার অনেক না বলা কথা এর মধ্যে রয়ে গেল, আপনার বুঝে পড়ে নিয়ে দেখার চেষ্টা করবেন। আবার আছে না যে অনেকে শেমিং অবভিয়াস পিপল উইথ ওয়েট লস, অনেক সময় আমরা মানুষের যাদের ওজন বেশি, তারা লজ্জায় সে মানুষের সামনে খুবই পুকুরি মুকুরি হয়ে থাকে, বিভিন্ন নিজে লুকানোর চেষ্টা করে। আর আমরাও অনেক সময় মানুষকে টিটকারি করে নিয়ে বিভিন্নভাবে তাদের স্ট্রেস লেভেলকে বাড়ায় দেই। তো আমাদের চেষ্টা হবে যে আমরা এই ধরনের হ্যাবিট যাতে আমাদের মধ্যে না আসে, তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এই যে দেখেন আমাদের যে অভ্যাস, যেটা আমার কোনো কিছু পছন্দ, আমি কিভাবে কন্ট্রোল করবো? এত সুন্দর একটা কেকের টুকরা আপনার সামনে আসলো, আপনি খাওয়া বাদ দিবেন বলেন? এটা খাওয়া বাদ দেওয়ার জন্য আপনার অনেক কৌশল আছে, আপনি সুন্দরকে তাকিয়ে দেখেন। এই যে নিজের মধ্যে নিয়ন্ত্রণ করার যে, এই যে আপনার টেম্পটেশনটাকে কন্ট্রোল করার যে আপনার যে অভ্যাস, যেটা এটা আপনি যত চমৎকার করতে পারবেন, আপনি এর থেকে আপনার স্বভাবের মধ্যে একটা পরিবর্তন আনতে পারবেন। ইলিমিনেট ব্যাড হ্যাবিটস কিভাবে করবেন সেটা এখন মনে করেন যে, এখন কিভাবে মনে করেন যে আপনি সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছেন, আপনি কাজ করতে পারতেছেন না, তখন কি করবেন? আস্তে করে মোবাইলটা নিয়ে আরেকটা রুমে রেখে দিবেন, কাছেই রাখবেন না। কিছুক্ষণ রেখে দেখেন আপনি ওই উইদাউট মোবাইলে আপনি চলতে পারেন কিনা, তখন দেখবেন যে আপনার মধ্যে একটা পরিবর্তন, কাজটাও আগায় যাচ্ছে। অনেক সময় যে আমরা কাজ করার সময় সবসময় মোবাইলটা পাশে রাখি, ঠিক আছে, এটা আমরা সময় দেখার জন্য, কিছু দেখার জন্য, নো, ওটা যখন কাজ করতেছি না আমরা তো উই জাস্ট ইলিমিনেট দ্যাট প্লেস। এরপরে আপনার কথা আছে যে আপনি দেখতেছেন যে আপনি সোশ্যাল মিডিয়াতে বের হইতে পারতেছেন না, কি করবেন তখন? কেননা আপনার মধ্যে একটা সবসময় জেলাসি ভাব অথবা একটা সন্দেহপ্রবণ ভাব, বিরক্তি ভাব আপনার থাকতে পারে। এই জন্য সোশ্যাল মিডিয়াতে বের হওয়ার জন্য প্রয়োজনীয় আপনি অর্ধেক দিন অথবা একদিন অফ রাখেন মোবাইলের সাথে। এরপরে কথা হচ্ছে যে আমি এ ব্যাপারে বলছি, যখন সারাক্ষণ বসে থেকে লেথার্জিক ওয়েতে শুয়ে শুয়ে দেখতেছেন, কোনো কাজের কাজ হচ্ছে না, টেলিভিশন বেডরুমে নিয়ে এটা সরায় ফেলেন। এরপরে আছে না, অনেক সময় মানুষ অনেক পয়সা নষ্ট করে ইলেকট্রনিক জিনিস কেনার জন্য, অনেক হাইফাই সাউন্ড সিস্টেম লাগায়, এটা এরকম লেটেস্ট ভার্সন, তারপরে লেটেস্ট সাউন্ড সিস্টেম, তারপরে এগুলা পড়ে নিয়ে করেন, কিন্তু এখানে আপনার পড়ার অভ্যাসটা একবারে নাই। আপনি চেষ্টা করেন যে এতে বের হয়ে বই পড়ার অভ্যাস আপনাদের নিয়ে আসেন। আবার অনেক আছে ভিডিও গেম, ওরে বাবা রে বাপ রে বাপ, ভিডিও গেমে বড় বড় মানুষ আপনাদের ভিডিও গেম খেলে, পাগলের মতো আপনি খেলতেছে, এটা তো কত ক্ষতিকর। আপনি ওরকম যদি অবসাদ প্রয়োজনে আপনি ভিডিও গেমের কানেকশনটা খুলে রেখে দেন, জ্যাক কানেকশন আমি এখন দেখবো না, ভাগ করে নেন যে আমি সপ্তাহের মধ্যে একদিন অথবা দুদিন গেম খেলবো, এরপরে খেলবো না। এটা সব ডিপেন্ড করে আপনার নিজের উপরে। তো এখন আমাদের যে মোটামুটি এর সামারিটা কি হলো, দ্য inversion of the first law of behavior changes is make invisible, এটা আপনি দেখতে পাবেন না কিন্তু চেঞ্জ আসে যাবে। ওয়ান হ্যাবিট ইজ ফর্মড, আপনার যারা নতুন একটা অভ্যাস আপনার তৈরি হলো, ইট ইজ আনলাইকলি টু বি ফরগটেন। একবার যখন একটা অভ্যাস তৈরি করে আসবে আপনার, এটা কিন্তু আপনার সিস্টেম থেকে যাবে না। পিপল উইথ হাই সেলফ কন্ট্রোল টেন্ডস টু স্পেন্ড লেস টাইম ইন টেম্পটিং সিচুয়েশনস, ইটস ইজিয়ার টু অ্যাভয়েড টেম্পটেশন দেন রেজিস্ট ইট। যাদের মধ্যে নিজেদের কন্ট্রোল করার ক্যাপাসিটি আছে, আমরা পারি, আমি খাবো না এত মজার কেক, খাবো না কারণ এটা আমার ওয়েট বাড়বে, আমি খাবো না, আমি আরেকদিন খাবো। কেকের সাথে কথা বললাম যে কেক আমি তোমাকে পছন্দ করি, আজকে না আগামী রোববার দিন আমি এই কেকটা আমি খাবো, আমি আই লাভ ইউ বলে আপনি রেখে দিলেন। এইটা হচ্ছে সেলফ কন্ট্রোল। ওয়ান অফ দ্য মোস্ট প্র্যাকটিক্যাল ওয়ে টু এলিমিনেট এ ব্যাড হ্যাবিট টু রিডিউস এক্সপোজার টু দ্য কিউ দ্যাট কজেস ইট। সবচেয়ে বড় কথা হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে যে আপনি যে ভিকশন সাইকেলের মধ্যে পড়ে গেছেন ওটাকে কাট করে দেন, করে দিয়ে চেষ্টা করেন যে কিভাবে এতে বের হওয়া যায়। সেলফ কন্ট্রোল ইজ এ শর্ট টার্ম স্ট্র্যাটেজি, নট এ লং টার্ম। একটা জিনিস খেয়াল করেন, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, কিন্তু এটা যদি হ্যাবিটে রূপান্তর করতে না পারেন, এটা কিন্তু থাকবে, আবার কিন্তু ঘুরে আসবে। আর এটাই হচ্ছে আমাদের এই প্র্যাকটিসের একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি রুটিন ওয়াইজ এই কাজগুলো যদি আপনি সেট করতে পারেন, এবং আজকে যেভাবে আমরা আলোচনা করলাম, দেখেন আপনারা যে যে পয়েন্টগুলো নিয়ে আপনি লিখেছিলেন তার মধ্যে কয়টা মিললো অথবা কয়টার সাথে আপনার চেঞ্জেস আছে। আমি আশা করি যে আপনারা আজকের আলোচনা থেকে কিছু হলেও আপনারা বুঝতে পেরেছেন,
এবং এটা নিয়ে আমরা এর পরবর্তীতে আমরা আলোচনা করব, যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে দিতে পারেন, আমরা চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।